বেশি ভালো লেগেছে। চলুন ঘটনাটা শুনি। আলিফ, আজকে যে ঘটনাটা শুনবো, এটা প্রথম কথা হচ্ছে যে এটা দেশের বাইরে ঘটেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম লিসেনার্স। জি রাসেল ভাই, এটা ঘটনাটি বাংলাদেশের না, এবং মেডিকেলের একটা স্টোরি। মেডিকেল স্টোরি, রাইট। সো আপনারা ডাক্তার চান, ডক্টর আলিফ এখানে আছেন। আপনারা মেডিকেলের ঘটনা চান, মেডিকেলের ঘটনাও আমরা শোনাবো। সো একদম জাস্ট আপনারা প্রস্তুত হয়ে যান ভালো একটা ঘটনা শোনার জন্য। শুনি। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটি অ্যাকচুয়ালি মেডিকেল রিলেটেড, হসপিটাল রিলেটেড, কিন্তু ঘটনাটা ঘটে একটু ভিন্নভাবে রাসেল ভাই। তো এটা 1997 সালের ঘটনা। আমার পরিচিত এক আন্টির, মানে ওনারা 3 বোন, তো বড় বোনের আর কি বিয়ে হয়নি, তো 2 বোনের ঘটনা আর কি। তো 2 বোনের ঘটনা। তো মেঝো যে বোনটা, তারা মানে প্রায় সময় আপনার মানে সময় করে বাংলাদেশের বাইরে নিজেদের চিকিৎসা করিয়ে আসে, ওর বছর 3 গ্যাপে। তো মেঝো বোনের আর কি বয়স হয়েছিল প্রায় 56 এর মতো। তো তার কোনো সন্তান ছিল না, তো সন্তান না থাকার কারণে তারা ইন্ডিয়ায় যায় ছোট বোনকে নিয়ে। তো ইন্ডিয়ায় যাওয়ার পর মানে সামহাও সাডেনলি তার মানে শরীরের ভেতরে একটি সমস্যা ধরা পড়ে। তো লিভার সিরোসিস নামে আমরা ঘটনা শুনেছি। তো লিভার সিরোসিস ধরা পড়ে ওনার। তো স্টেজটা মানে এত এরকম হবে এটাকে এক্সপেক্ট করেনি, মানে ক্রিটিক্যাল হয়ে গেছিল। বাংলাদেশে সে একদম নর্মাল ছিল রাসেল ভাই। ওখানে যাওয়ার পর যেরকম ক্রিটিক্যাল হয়ে যাবে যে তাকে আইসিইউতেই অ্যাডমিট করে দেয়। ডক্টরে তাকে আইসিইউতে সাজেস্ট করে দেয় এবং সার্জারি করবার আগ পর্যন্ত তাকে ওই কদিন আইসিইউতে রাখে। তো আইসিইউতে থাকা অবস্থায় সে যে বেডে ছিল, তো তার ঠিক পাশে একটি বেডে একজন মহিলা ছিল। তো উনি দেখছিল, ওনার তো জ্ঞান ছিল পুরাই, কারণ উনি বুঝছিল না আশেপাশে কি হচ্ছে। আইসিইউতে ভর্তি হবার পর কেন জানি ওনার মানে অসুস্থতার লেভেলটা আর একটু বেড়ে যায়। তো পাশে যে মহিলাটা ছিল, সেই মহিলাটা টোটালি রাসেল ভাই কোমায় ছিল। তো কোমায় থাকবার কারণে আপনারা জানেন কোমায় থাকলে খালি ওনার মস্তিষ্ক কাজ করে, পুরো বডি কাজ করবার কথা না। তো রাত হলেই জিনিসটা খুবই অ্যাবনর্মাল। উনি ওনার পাশে একদম ইমিডিয়েট পাশের বেডটাতে রাত যখনই হচ্ছে তখনই আপনার তো রাত যখন হচ্ছে তখনই আপনার পাশের বেডের মহিলাটা উনি মুভ করবে এটা উনি বোঝেনি, কারণ ডক্টররা তো কন্টিনিউয়াসলি কথা বলছে, পাশে মনিটরে দেখছে, উনি মুভ করতে পারছে না, হাত নাড়াতে পারছে না। জাস্ট বুঝে যাচ্ছে যে ওনার জ্ঞান আছে, মানে উনি ওনার মস্তিষ্কটা, হার্টবিট সব নর্মাল, মানে সব চলছে। তো রাত 10টার পরেই একটু অন্ধকার করে দেয় সব পেশেন্টকে, মানে রেস্ট নেবার জন্য, ঘুমাবার জন্য। কারো কন্ডিশন ক্রিটিক্যাল হলে ওই পোর্শনটাই খালি আলো দেয়া থাকা ছিল। তো আপনার উনি দেখলো কি রাত 10টার পর, উনি দেখলো রাত 10টার পরে পাশের যে বেডে মহিলাটা ছিল তার দিকে ফিরলো, ফিরে ইশারায় করলো তুমি চলে যাও। কিন্তু ওই মহিলা তো কোমায় ছিল, তাই না? ওই মহিলা কোমায় ছিল, রাত 10টার পরে তুমি চলে যাও। হঠাৎ করে একদম উনি বাকরুদ্ধ হয়ে গেল এবং জিনিসটা ওভারলুক করে গেল। ঠিক আমি যদি দেখাতে পারতাম তাহলে অনেক ভালো ছিল। মানে ব্যাপারটা হচ্ছে হাত দিয়ে জাস্ট চলে যাও, চলে যাও, হাত দিয়ে ইশারা করে চলে যাও। ঠিক পরের দিন মহিলাটার মানে কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে অ্যাটেন্ডেন্সরা আসতো, কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে ওনার লোকজন, উনি ইন্ডিয়ান আর কি। অ্যাকচুয়ালি আমি বলি রাসেল ভাই, উনি ইন্ডিয়ায় মাদ্রাসে গিয়েছিলেন, ডক্টর ভিরুমানের আন্ডারে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উনি আপনার হেপাটোলজিস্ট একজন। তো পাশের যে মহিলা ঠিক পরের দিন আইসিইউতে থাকা অবস্থায় ঠিক পরের দিনই একইভাবে রাত 10টার পর অন্ধকারের মধ্যে একটু হালকা হালকা আলো দেখা যাচ্ছে, তুমি চলে যাও। উনি কোমায়, কমপ্লিটলি কোমায়। থার্ড দিন ঠিক একইভাবে তুমি চলে যাও, ইশারায় বোঝাচ্ছে চলে যাও। ওই দিনই রাতের বেলা মহিলাটাই মারা যান। তো ওই দিনই রাতে, কারণ আইসিইউ বেড কিন্তু খুবই স্বল্প, তো ওনাকে সরিয়ে অন্য একজন পুরুষ পেশেন্ট আসে ওনার পাশে। তো ওই দিন রাতের বেলা সে ঘুমিয়ে পড়ে এবং তার কন্ডিশন রাস্তায় আরো ক্রিটিক্যাল হয়ে যায়। তো ওনাকে সার্জারি করতে হয়। সার্জারি করবার পরে আবারও তাকে আইসিইউতে নিয়ে আসে। জ্ঞান ফিরবার পর সে দেখে ওই পুরুষ লোকটি এখনো আইসিইউতে আছে, কিন্তু তার বেড অপোজিটে। আগে যে বেডে সে আইসিইউতে ছিল এখন সেই বেডটা না, ক্রিটিক্যাল কন্ডিশনে তাকে অন্য একটা বেডে দেওয়া আছে, কিন্তু সেটা পাশাপাশি। আচ্ছা, মানে কাছাকাছি একদম। ওই লোক এবং ওই কোমায় ছিলেন যে মহিলা, ঠিক
তার সেই বেডেই আরেকজন কে নিয়ে আসা হলো, একজন পুরুষকে Okay. শিফট করে হ্যাঁ, মানে এক্সচেঞ্জ তারপরে? করে একটা পুরুষকে দেওয়া হয়েছে। আচ্ছা। তো রাত 10টার পর রাসেল ভাই ওই পুরুষটা ঠিক অন্যদিকে ওনার দিকে ঘুরে হাত দিয়ে ইশারা করছে চলে যাও, ঠিক ওই একইভাবে মহিলা একইভাবে ঠিক করেছে। যেভাবে মহিলা বলেছিল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই দিন রাত্রে ওই লোকটি মারা যায় আইসিইউতে। আর আইসিইউতে আমরা জানি রাসেল ভাই যাদের অবস্থা খুব ক্রিটিক্যাল তাদেরকে আইসিইউতে শিফট করা হয় Shift করা হয়, এবং হ্যাঁ। শিফট করবার পর মানে তারা যে ফিরবে বা বেঁচে ফিরবে এরকম নিশ্চয়তা খুব কম দেয় ডাক্তাররা। Right. তো উনি সামহাও রাসেল ভাই বেঁচে যায় এবং মজার বিষয় হচ্ছে ওই দিন থেকে দুদিন পর ওনার কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যায় এবং পালস পাচ্ছিল না ডক্টররা। আচ্ছা। কিন্তু আকস্মিক ভাবে ঠিক 25 মিনিট পর পালস আবার নরমাল হয়ে যায়। মানে আমি যে আন্টির কথা বলছি হুম হুম ঠিক ওই বেডেই, যে বেডে উনি ওই পুরুষটি যাকে বলেছিল চলে যাও, হুম হুম। এর পরের দিন ওই যে যখন আমি যে বললাম যে ওনার হার্ট মানে পালস পাচ্ছিল না, যখন উনি একটু স্বাভাবিক কন্ডিশনে আসে মোটামুটি ডক্টররা চিন্তা করছে ওনাকে আইসিইউ থেকে ডিসচার্জ করে দিবে, ঠিক ওই দিনই ওই পুরুষ যে বেডে ছিল ওই বেডে আরেকজন মহিলা আসে। আচ্ছা। হুম। আরেকজন মহিলা এসে ঠিক একই ভাবে রাতের বেলায় ওই বেডে প্রথম দিন যে মহিলাটাকে পেয়েছিল ঠিক ওই মহিলাটাকে আবার দেখছে সে, কিন্তু ওই বেডে কিন্তু দেখেছিল অন্য একটা মহিলা, কিন্তু সে দেখছে আরেকটি মহিলা। এখন এটা কি ঘুম মানে অসুস্থতার ঘোরে হচ্ছে নাকি এটা বোঝার কোনো এটা আসলে উপায় কখনো নাই। বোঝার উপায় নেই। হ্যাঁ, তারপরে? তো উনি বাংলাদেশে চলে আসেন রাসেল ভাই। হুম হুম। বাংলাদেশে আসার ঠিক 6 মাস পরে মানে উনি ট্রিটমেন্ট পুরোপুরি না করিয়ে কি চলে এসেছিলেন নাকি? আপনার ট্রিটমেন্ট নিয়ে এসছে, আচ্ছা। যখন ডাক্তার রেখেছে যে মোটামুটি মানে ফেভারেবল Stable কন্ডিশন একটু, হ্যাঁ, আছে হ্যাঁ। তখন ওরা তার ডিসচার্জ করে নরমাল বেডে দেয়, বেড থেকে নরমাল কন্ডিশন আসার পর সে বাংলাদেশে চলে আসে। আচ্ছা। তো বাংলাদেশে আসার ঠিক 6 মাস পরে সে বাসায় মানে যেদিন সে মারা যান আর কি, উনি কিন্তু মারা গেছেন তো খুব আকস্মিক ভাবে, আকস্মিক ভাবে এবং উনি সকালবেলা বলেছে আমি গোসল করব। সে গোসল করার পরে ওনার যে মেইড ছিল মেইডকে বলে আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। 1 কাপ চা বানিয়ে দাও। ওই চাটা নেওয়ার সময় হাতে নেওয়ার সময় যখন 1 চুমুক দিবে তখনই সে কোলাপস করে। এবং আচ্ছা। মজার বিষয় কোলাপস করবার সময় রাসেল ভাই সে বলে আপনি, এইটা বলে সে কোলাপস করে ফেলে। এরপরে উনি মারা যান আর কি। তো এর থেকে প্রায় 2-3 মাস পর ওনার কবর জিয়ারত করতে যায় হচ্ছে যে ছোট বোন তার 2 ছেলে একসাথে কবর জিয়ারত করতে যায় ওনাদের গ্রামের বাড়িতে ঝালকাঠি জেলায়। তো ওইখানে যখন কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করবার সময় যেটা দেখতে পায় আর কি, ওরা কবর জিয়ারত করতে যায় সকালবেলা রাসেল ভাই। তো সকালবেলা কবর জিয়ারত করবার সময় যখন কবরের কাছে যায় এবং কবরের কাছে যাওয়ার পরে ওনাদের মনে হচ্ছিল যে আমরা কোথায় আসছি, এটা কি কোনো কবরস্থান হতে পারে, এত ঠান্ডা তপ্ত রোদের মধ্যে কবর জিয়ারত করতে গেছে। দিনে দিনে ব্যাক করবে, ওদের প্ল্যান হচ্ছে দিনে দিনে ব্যাক করে বরিশাল চলে আসবে। কবর জিয়ারত করেছে, এত ঠান্ডা ওই জায়গায় দাঁড়াতে পারে নাই। তো ওই ঘটনার পর আর কোনো ঘটনা ঘটেনি এবং এটা এসে বাসায় তার ওই ছোট বোনের ছেলেরা তাকে মাকে শেয়ার করে। তো ছোট বোনের যে হাজবেন্ড রাসেল ভাই ঠিক একইভাবে তার হার্টে একটু প্রবলেম হয়। ডক্টর শেটি নামে একজন ডক্টর আছেন ইন্ডিয়াতে, উনি কার্ডিওলজিস্ট, অনেক নাম করা। ডক্টর। তার আন্ডারে মাদ্রাসে সে ভর্তি হয় এবং তার অবস্থা রাসেল ভাই ক্রিটিক্যাল হয়ে যাওয়ার পরে আইসিইউতে অ্যাডমিশন হয়। কিন্তু আইসিইউতে ওই একই হসপিটালের আইসিইউতে সে যখন অ্যাডমিশন মানে আইসিইউ মানে সিসিইউতে যখন সে অ্যাডমিট নেয়, তো ওই সিসিইউতে অ্যাডমিট নেওয়ার পরে আমার যে ওই যে আন্টি তার হাজবেন্ডকে দেখতে যায়, অ্যাটেন্ডেন্স হিসেবে দেখতে যায়। তো কন্ডিশন জিজ্ঞেস করতে করতে ঠিক ওই সিসিইউ পূর্ব দিকে তার চোখ পড়ে এবং অসম্ভব যে জিনিসটা সেটা হচ্ছে যে কর্নার থেকে সে তার বোনকে দেখতে পায়, যে বোন একই বেডে, একই বেডে সিসিইউতে পাশের বিল্ডিং আর কি। আচ্ছা। তো পাশের বিল্ডিং এর সিসিইউতে সে তার বোনকে দূর থেকে দেখতে পায়। যখনই কাছে যাচ্ছে মনে হচ্ছে এটা তার বোন না, কিন্তু যখনই তার হাজবেন্ডের বেডের কাছে আসছে তখন মনে হচ্ছে এটা তার বোন। মানে জিনিসটা খুব প্যাথেটিক। পরে যখন বাংলাদেশে আসার পর আমার ফ্যামিলিকে উনি ব্যাপারটা শেয়ার করে, কিন্তু আমি জিনিসটা পুরোপুরি বুঝিনি, তখন আমি ছোট ছিলাম। তো রিসেন্টলি আমি যখন তার কাছে যাই সে তখন পুরো ঘটনাটা খুলে বলে আমাকে যে তার বোন তাকে শেয়ার করেছিল যে এই বোন প্রায় ঘুমের মধ্যে ওই অবয়বটা দেখতে পেত যে চলে যাও।
তাহলে আইসিইউতে হয়তো বা কোনো সমস্যা আছে, নাকি সে অসুস্থ অবস্থায় কোনো সমস্যা পড়েছিল, সেই জিনিসটা এখনো জানা যায়নি। এই ছিল Okay. রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এসএমএস করেছেন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের যে ঘটনাগুলো রয়েছে সেটা আমরা অলরেডি আমার পেজে আমি পোস্ট করেছি। তারপরে বলি যে বাবু ভাইয়ের আমি না এই নামটা শুনে আমার খুব শুনতে ইচ্ছা করছে ঘটনাটা, সেটা হচ্ছে অভিশপ্ত আসবাব। এই ঘটনাটাকে আসলেই অনেক ভয়ঙ্কর। মানে বেশ ইন্টারেস্টিং লেগেছে ঘটনাটা। হ্যাঁ, আমি বেশ interesting শুনতে চাই। আচ্ছা, এই ঘটনাটা আমাকে তো শেয়ার করেন উনি একজন সিনিয়র সিটিজেন। এখন ওনার বয়স অনেক। উনি ওনার একটা ডিসপেন্সারি আছেন, মানে আপনার ফার্মেসি, হুম, ওখানে বসেন। তো শুরু করি। হ্যাঁ, জি। তো এটা হচ্ছে অনেক আগের 50-এর দশকের কাহিনী আর কি। হুম, তখন ঢাকা শহর মানে আপনার বেশ ফাঁকা, মানে কিছু কিছু অঞ্চলে আপনার দেখা যেত যে বিকাল বেলাতেই মানুষ থাকে না, এরকম অবস্থা। তো যাক, উনি ওই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সাইড দিয়ে যে জায়গাটা, ওখান দিয়ে উনি আসছেন এক সময়। তো একটা প্রান্তে ঢুকে যখন পুরান ঢাকার দিকে ঢোকেন, হুম, দেখলেন যে পুরানো বড় বাড়ি, আপনার প্রায় 2 তলা বা 3 তলা এরকম বড়। তো সেখান থেকে মানুষ চলে যাচ্ছে আর কি, শিফট হয়ে যাচ্ছে। তো তারা যেটা করেছে, তারা কিছু জিনিস বাইরে রেখেছে বিক্রি করার জন্য, লাইক নিলামে সেল করার মতো আর কি। তো উনি খুব আগ্রহী হন দেখে, কারণ উনি তখন ঢাকায় সদ্য খুব নতুন মুভ করে এসেছেন, ওনার সামর্থ্য খুব বেশি না। বাট উনি দেখেন যে এখান থেকে যদি কিছু কেনা যায়, অবশ্য বিয়ে করেছেন, ওনার ওয়াইফকে নিয়ে আসবেন ঢাকার বাইরে থেকে। তো উনি দেখে যে ওখানে কিছু কেনার মতো আছে কিনা। তো হেঁটে হেঁটে উনি একটা চেয়ার পায়। চেয়ারটা হচ্ছে আপনার যেটা নাকি আপনার রেস্ট চেয়ার আর কি, আর্ম চেয়ার যেটাকে বলি। একটা বেশ পুরোনো আর্ম চেয়ার, আপনার কালো কাঠের, এবং তার সাথে আর কিছু তৈজসপত্র রাখা পাশে একটা এসে। তো সেখানে সে ঘেটে দেখে ওখানে কিছু কাপড়ও আছে, আপনার শাড়ি, খুব দামি শাড়ি, মানে আপনার মুসলিম টাইপের আর কি। দেখে তো উনি খুব আগ্রহ মানে ই করেন যে এরকম শাড়ি তো ওনার দেওয়া সম্ভব না ওনার ওয়াইফকে কিনে, যদি এটা পেয়ে যায়। তো উনি জিজ্ঞেস করেন আর কি ওখানে। তো ওনাকে মানে বলে যে আপনি কত দিতে চান, মানে দাম জিজ্ঞেস করে কত। তো এটার মানে দামাদামিতে আর কি ওনাকে খুব একটা আগ্রহ দেখে না। তো উনি ওই সময়কার 4 টাকা বা 3 টাকা দিয়ে সব নিয়ে নেন ওখান থেকে। কিছু জিনিসপত্র ছিল ওখানে, শাড়ি এবং কিছু অর্নামেন্টের বক্স টাইপের, যেটা তখনকার আমলে নাকি খুবই আপনার রেয়ার জিনিস, মানে মানুষ পেত না। উনি নিজে এটা মানে বুঝতে পারছে না জিনিসটা কি। তো যাক, উনি এরকম জিনিস কিনে নেন। কিনে নিয়ে উনি এই চেয়ারটাকে একটা রিক্সা উঠান, উঠায় উনি আসছে ধীরে। ওনার বাসা তখন পুরান ঢাকার কাছেই, ওখানে উনি চলে আসেন। মানে আপনার ওনার বাসাটা ছিল সেটা বলছে পলাশী যে এলাকাটা, ওখানে কাছে কোথাও। তো উনি চলে আসেন, এসে ওনার তখন 2 রুমের বাসা, সেখানে উনি উঠেন। উঠে উনি জিনিসপত্র ওটা রাখেন, ওগুলো রেখে উনি ওই বাসায় মোটামুটি থাকা শুরু করেন। ওই জিনিসটা দেখে উনি নাকি বারবার ফিরে ফিরে ওই চেয়ারের দিকে দেখে বারবার দিনে, যে খুব সুন্দর লাগতেছে, ওনার নিজেরও বসে দেখতে ইচ্ছা হয়, দোল খায় 2-1 বার। তো এরকম কাহিনী। তো উনি ঘুমের মধ্যে রাতের বেলা ওনার মনে হয় যে রুমে উনি চেয়ার রাখছে, চেয়ার ওখানে মানে চেয়ার নড়াচড়া করে। ওরে বাবা। হ্যাঁ, মানে মানে উনি শব্দ পায় যে কেউ বসে দোল খেলে যেরকম হয়, কাইন্ড অফ লাইক দ্যাট। তো ওনার কাছে জিনিসটা মানে বেশ অস্বাভাবিক লাগে। বদ্ধ দরজা, বাসা বাড়িতে কেউ নাই, কে আসবে? কি আসবে পাশের রুমে যাবার, ওই চেয়ারের মধ্যে কেউ তোলা দিবে। তো উনি উঠে যায়, এবং যেহেতু উনি আসছিল গ্রাম থেকে, ওনার অন্ধকার দেখে অভ্যস্ত, এবং ঢাকা শহর উনি বলছে যে ওই সময়টা আর কি, যে সময়টা ওনারা থাকতো, ওই এই ইউনিভার্সিটি এলাকা ছিল একদমই মানে আপনার রাতের বেলা কিছুই ভয়াবহ একটা ব্যাপার। ভয়াবহ অবস্থা, মানে নিশুতি। মানে বলছে যাও তখন আসলে নিশুতি হয়ে যেত, নিস্তব্ধ চারিদিকে একদম নিস্তব্ধ চুপচাপ। হয়ে যেত। এমন কোন সময় জিজি পোকার ডাকস শোনা যেত, এরকম অবস্থা। তো উনি সাহস করে উঠে যায়। ঘটনা কি, পাশের রুমে যায়, যে দেখে চেয়ারের মতোই আছে, চেয়ারের কোনো দোল নেই, কোনো শব্দও নেই। তো উনি আবার চলে আসে, এসে শোয়, এবং উনি শোয়ার পর আবার একটু পরে ওই যে ক্যাচর ক্যাচর ওই শব্দ পেতে থাকে, এবং উনি জিনিসটার সাথে একসময় ইউজ টু হয়ে যায় শুয়ে থাকতে থাকতে, ওই ঘড়ির পেন্ডুলামের মতো আর কি, এবং উনি ঘুমায় পড়েন। তো পরদিন যখন নাকি আবার সেম প্রবলেম ওনার সাথে শুরু হয়, তখন উনি খুব বিরক্ত হয়ে যায় যে এই জিনিসটা আসলে মানে বন্ধ করতে হবে। তো উনি কি করে, চেয়ারটাকে নিয়ে আসে, রুমে এনে রাখে, বলে এবার দেখবো যে চেয়ার মানে দোল খায় কি, শব্দ হয় কি। সামনাসামনি থাকলে সামনাসামনি। দেখবেন উনি এটা। হ্যাঁ, তো অনেকক্ষণ উনি শুয়ে থাকে রাতের বেলা। তো এই আপনার ঘুমের মধ্যে মানে অনেকক্ষণ শুইতে একসময় ঘুমায় যায় উনি। আচ্ছা। যখন ঘুমায় যায়, ঘুমের মধ্যে উনি শব্দ পায়, ক্যাচ মানে শব্দে ওনার ঘুম ভাঙে। শব্দটা এত লাউডলি হয়েছে, ওনার ঘুম ভাঙে।
তো ঘুম থেকে উঠে উনি যখন তাকাইছে তখন দেখে যে চেয়ারটা জাস্ট লাইক কেউ উঠে গেলে যেভাবে একবার নাড়াচাড়া দেয়, জাস্ট ওইভাবে নাড়াচাড়া দিতে হয়তো ঝাঁকি খেয়ে ওঠে যেরকম ভাবে। হ্যাঁ, এই সময় ওনার মানে গায়ের লোম সব দাঁড়ায় গেছে ওনার, যে আসলে এই ঘটনা কি, এরকম হলো কেন। তো উনি কি করে, উনি পরদিন ওনার ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসে যে তুই আমার বাসায় আড্ডা মার, এরকম বলে না, চেয়ারের কাহিনী কিছু বলে না। ভয়াবহ কিন্তু ব্যাপারটা। হ্যাঁ। তো ফ্রেন্ডকে নিয়ে আসে, ফ্রেন্ড আসে আড্ডা মারে, ওনারা অনেক রাত পর্যন্ত নাকি জেগে থাকে, তখনকার সময় 10টা 11টায় অনেক রাত, বসে ওনারা চা টা খায়, তাস টাস খেলে ওনারা বন্ধুরা 2 বন্ধু একসাথে ঘুমায়। তো ওই দিন রাতে কিছুই হয় না, কোনো চেয়ারের নাড়াচাড়াও নাই, কোনো শব্দও নাই, এবং উনি তখন ভাবে যে এটা মনে হয় আমার মাথারই ভুল, আমি নিজে একলা থাকি, আমি ভুল শুনি শব্দটা। তো যাক, এন্ড ভেরি রিসেন্ট টাইমে উনি এই মানে ওনার ওয়াইফকে নিয়ে আসেন গ্রামের বাড়ি থেকে, এনে excuse me, উনি যে সারপ্রাইজটা দেন ওনার ওয়াইফকে, সেটা হচ্ছে সেই সেট শাড়ি এবং ওই যে বাক্স থাকে, বাক্সের মধ্যে অর্নামেন্ট বক্স আর আরো জিনিসপত্র। তো এটা দেখে ওয়াইফ তো খুব খুশি হয়ে যায় যে এত সুন্দর জিনিস তুমি কিনছো, এটা তো অনেক দামি জিনিস, কোত্থেকে পাইছো। তো বলছে কিনছি তোমার জন্য, যেখান থেকে কিনছি এবং এটা তোমার জন্য আমি আনছি রাখছি। তো ওয়াইফ খুব খুশি। তো ওনার ওয়াইফ প্রথম দিনই সন্ধ্যার সময় ওনাকে ওই শাড়িটা পরে উনি আসেন, ওনার সামনে আসেন। তো ওনার যেটা হয়, প্রথম দেখাতে একটা ঝাটকা লাগে, মানে ওনার কাছে একটা খটকা লাগে ওয়াইফকে দেখে। ওনার মনে হয় যে ওনার ওয়াইফ কিন্তু মানে ওই সময়কার মফস্বল, মানে বুঝতে পারছেন এখনকার মফস্বল কিন্তু অনেক ডেভেলপড, ওই সময় কিন্তু মফস্বলটা অনেক ডেভেলপ ছিল না। তো একটা মানে একটু মানে আপনার পল্লী ভাব ওনার ওয়াইফের মধ্যে ছিল, শহুরে ছোঁয়া ছিল না। তো ওনার দেখে মনে হচ্ছে যে ওনার ওয়াইফটাই আসলেই কোনো শহুরে কোনো মেয়ে, যে নাকি মানে আপনার এই ইউজ টু মানে শহুরে সাজগোজ ইউজ টু। আচ্ছা। তো উনি বেশ খটকা লাগে। তো উনি বলে যে কি ব্যাপার, তুমি কি দিয়ে সাজলে, আমি তো তেমন কিছু তোমার দিয়ে নেই সাজার জন্য। তো মহিলা বলে যে তুমি দেখো, আসো, তুমি তো জানো না, দেখো বাক্সটা খুলে, যেখানে যে অর্নামেন্ট বাক্স ছিল সেখানে দেখে অনেক বিদেশি আপনার কিছু কসমেটিক্স ওখানে আছে, ইউজ করা, মানে ইউজড বাট মানে আছে, মানে ইনট্যাক আছে। তো উনি বেশ অবাক হয়, উনি বলে যে তারপরে এটা তোমার ইউজ করা ঠিক হয় নাই, বিকজ অফ এটা কতদিন আছে এখানে কে জানে, অনেক দিনে পড়ে থাকা আরেকজনের ইউজ করা জিনিস, এগুলো তো বউ কিছু শুনে না। তো উনি যেটা দেখে এরপর থেকে যে ওনার ওয়াইফের আরেকটা অভ্যাস পরিণত হয় যে রকিং চেয়ারে রক করা, হ্যাঁ, রকিং চেয়ারে রক করা, এবং জিনিসটা এমন ভাবে হয়, ওয়াইফের হয় এটা, ওনার ওয়াইফের, এবং জিনিসটা এমন ভাবে হয় যে উনি যখন ঘুমিয়ে আছেন, উনি দেখতেছে রাত্রেবেলা রকিং চেয়ার রক করতেছে, শব্দ পেয়ে উঠছে, উনি তাকায় দেখেন ওনার ওয়াইফ রকিং চেয়ারে বসে রক করতেছে, এবং উনি যখন ডাক দেয় ওনার ওয়াইফের ঘুম ভাঙে, তখন উনি ঘুমের মধ্যে উঠে রকিং চেয়ারে রক করতেছে। ও মাই গড। হ্যাঁ, তো উনি তখন ওনার একদম, তখন উনি জিজ্ঞেস করে তার ওয়াইফকে, তুমি কি জানো যে তুমি যে এই যে উঠে যাও যে রক করো? বলে না, আমি তো কিছুই জানি না, আমি তো ঘুমায় আছি, আমি তোমার ঘুম ভাঙে চেয়ারের মধ্যে, তুমি ডেকে আমাকে ঘুম থেকে তুলতেছো। তো উনি এটাতে বেশ হয়ে যায় আর কি, মানে আপনার মানে ভয় পায়। ভয় পাওয়ার পর উনি ওই যেই বন্ধুকে নিয়ে আসছিল প্রথম দিন, ওই বন্ধুকে তখন সব খুলে বলে যে এরকম এরকম কাহিনী এখানে হয়েছে। তো ফ্রেন্ড বলে যে তুই এক কাজ কর, এখানে কাছাকাছি এখানে মসজিদে হুজুর আছে, ওনাকে নিয়ে আয়, এসে তুই বাসায় একটা পড়া দে। তাদের কিন্তু মোটেই আপনার তখন পর্যন্ত ওই শাড়ি বা আপনার ওই চেয়ারের প্রতি কোনো আসেনি। তো হুজুর আসেন, হুজুর এসে কি করেন, প্রথমেই হুজুরের আপনার ইটা থাকে হচ্ছে চোখটা পড়ে চেয়ারের দিকে, এবং তারপরে বলে আপনার বাসায় কিছু জিনিসপত্র আছে যেগুলা ভালো না, খারাপ জিনিসের আছে, এবং হুজুর কোন না জেনে আগে মন্তব্যটা করে ফেলেন। তখন বলে যে আপনার বাসা কিন্তু কিছু না, কিন্তু কিছু জিনিস আছে। বলে যে কি জিনিস? বলে এই চেয়ারটা। তো উনি খুব রাগ করেন, মানে চেয়ার তার খুব শখের জিনিস, আর এরকম ফার্নিচার ওখানে মানে ওই এলাকাতে কারোই নেই। হ্যাঁ, উনি মনে করে হুজুর মনে হয় মানে পছন্দ করছে, বা তার ওই জিনিস দেখে পছন্দ, হ্যাঁ, সে এরকম ভাবে মনে করে। তো হুজুর বলে দেখেন, আপনি যে সমস্যার জন্য আমাকে আনছেন, আমি এটাই বলবো যে আপনি এই জিনিসটা সরাই ফেলান, জিনিসটা ভালো না, আপনি কোত্থেকে আনছেন? তখন উনি বলে যে আমি এটা কিনছি। এখন ওয়াইফের সামনে উনি বলতেছেও না যে উনি পুরান একটা ইসের থেকে কিনে নিয়ে আসছে, যদিও কিন্তু ওই সময় 3 টাকা 4 টাকা অনেক দাম। হ্যাঁ। তো উনি বলে না। তো হুজুর বলে দেখেন, আপনি আমার সমাধান চাইলে সরাইতে হবে। তাহলে উনি রাজি হয় না। তো বন্ধু বলে যে তুই এক কাজ কর, চেয়ারটাকে সরা ফেলা। তো চেয়ারটাকে উনি নিয়ে ওই বাসার 2টা রুম পরে যে একটা ছোট জায়গা ছিল ওইখানে রাখছে রাত্রে। তো রাত্রে রাখছে এবং হুজুর দোয়া টোয়া পড়ে দিয়ে গেছে ঘরে। এই যে হুজুর চলে গেছে, সন্ধ্যার পর রাতে তারা শুইতে আসছে।
এই সময় বাসার মধ্যে তুল কালাম অবস্থা শুরু হয়েছে ওনাদের বাসার বাইরে। মনে হচ্ছে যে বাসার যে বারান্দাটা ওইখানে কেউ হুড় তোড় মানে চেয়ার ছুঁড়ে ফেলতেছে, গেটের মধ্যে ধূপ ধূপ করতেছে ওনার বাসায়, এবং নখ মানে এই যে জোরে জোরে কিল মেরে নখ করতেছে, এবং উনি তো ভয় পেয়ে যায় এবং ওনার ওয়াইফও ভয় পায়। তো হুজুর ওনার ওয়াইফকে ঝেড়ে দিয়ে গেছিল, উনি ঝেড়ে দিয়ে গেছিল, বলছিল যে আপনার ওয়াইফের উপর কিছু নজর আছে, এবং ওনার ওয়াইফকে ঝেড়ে দিয়েছে। ওয়াইফও ভয় পাচ্ছে এবং রাতের বেলা ওনার ওয়াইফের অনেক জ্বর আসে, ঘামা শুরু করে, উনি প্রলাপ বকা শুরু করে। তো উনি সকাল পর্যন্ত কাটায়, উনি ভোরবেলায় আপনার সকালে চলে যায় হুজুরের কাছে, যে বলে হুজুর এরকম এরকম কাহিনী, আমি এরকম শব্দ পাইছি, সেই ওই চেয়ারে আসলেই সমস্যা আছে। তো হুজুর বলে ঠিক আছে, আপনি এক কাজ করবেন, ওই চেয়ারটা নিয়ে আপনি পানিতে ফেলাই দিবেন। পানিতে? হ্যাঁ, হয় পানিতে ফেলে দিবেন, নদীতে, বুড়িগঙ্গাতে, অথবা পোড়ায় ফেলবেন, দুইটার একটা করবেন। ওকে। ওইটা আপনি রাখবেন না, সামথিং রং উইথ দিস চেয়ার, এটা আপনিই করবেন। আপনি কি আরো কিছু কিনছিলেন? তখন সে বলে যে আমি তো একটা শাড়ি কিনছি এবং একটা বাক্স, সেই বাক্সের সাথে কিছু মেকআপও আছে, আমার ওয়াইফ মাখছে। বলে তো আপনি তো খামাখাই যে আপনার ওয়াইফটারে আপনি এটার মধ্যে ঢুকাইছেন, ওনার যে সমস্যাগুলো হচ্ছে এটার জন্য। তখন হুজুর আসে, এসে ওনাকে ওই আপনার দেয়, ওই ওনার ওই দোয়া দুরুদ পড়ে দেয়, ওনার ওয়াইফকে ঝেড়ে দেয় এবং বলে যে এরকম মানে একটা প্রসিজার, একটা রিচুয়াল, যে এই রিচুয়ালের মধ্যে দিয়ে আপনি ঝাড় দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর ওই যে আপনার যে ফার্নিচারটা, ওই চেয়ারটা নিয়ে ওনারা পুড়িয়ে দেয়, অ্যালং উইথ দ্যাট শাড়ি এন্ড এভরিথিং। ওরে বাবা, পুড়িয়ে ফেললো? পুড়িয়ে ফেলো ওনারা, কেন বুড়িগঙ্গায় ফেললে ওই কাঠ কই ফেলবে, কি করবে, সেটা অন্য কারো কাছে যে হ্যাঁ, চলে পৌঁছাতে যেতে পারে। পারে। হ্যাঁ, সেটাই। কিন্তু ওই জিনিসটা হওয়ার পরে ক্রমাগত পরে 2-3 দিন বিভিন্ন রকমের সমস্যা ওনাদের বাসায় দেখা দেয়। যেমন ওনাদের বাসার যে গেটটা ছিল, পিছনের দিকের গেট, আচ্ছা। ওইটা খুব জোরে জোরে কেউ নক করতো, এবং ফিমেল ভয়েস যেমন খুব রাগী গলায় বললে মানে এভাবে বলতো, দরজা খোল, দরজা খোল, এরকম আচ্ছা। একটা মানে শব্দ শুনতো ওনারা। হ্যাঁ, মানে কেউ বলতেছে দরজা খোল, হ্যাঁ এরকম। এবং ওনার ওয়াইফ তখন প্রচন্ড ভয় পেয়ে যেত এবং বলতো আসতেছে আসতেছে আচ্ছা। আসতেছে। তো তারপরে ওই লোকটা মানে এরকম কিছুদিন যায়, 10 দিন পরে উনি বাসাটাও চেঞ্জ করে, যেহেতু বাসা ভাড়া ছিল, চেঞ্জ করে ফেলে, ওনার ওয়াইফকে ঝাড়ফুঁক করে। হুজুর একসময় উনি প্রবলেম থেকে মোটামুটি নিষ্কৃতি পায়। তো উনি তখন একদিন ওই বাসাটায় যায় ঘুরে ঘুরে, যেখান থেকে চেয়ার কিনছিল, সেখানে যে তিনি ঘুরে খুঁজে পায় সেখানকার আপনার যে বাড়ির কেয়ারটেকার, তাকে যে জিজ্ঞেস করে যে আমি তোমাদের এখানে নিলাম হয়েছিল, এখান থেকে কিছু জিনিস কিনছিলাম, এবং সত্যি কথা বলো, তুমি বুকে হাত দিয়ে বলবা, কোনোরকমই করবা না, এটার কাহিনী কি এগুলার। বলে কাহিনী হচ্ছে, এটা হচ্ছে আমাদের ছোট মানে মালকিন, যে আমাদের যে সাহেব ছিল, সাহেবের ছোট ওয়াইফ যিনি ছিলেন, তার জিনিসগুলা ছিল এগুলা। আচ্ছা। তো ওনার সাথে ওনার বড় বউয়ের সমস্যা হয়, মানে বিবাদ হতো সবসময়। এক সময় বড় বউ তাকে মানে কোন একটা বিষ বা কিছু খাওয়ায় মেরে ফেলে, কিন্তু যেটা প্রমাণ হয় না বা সামথিং হয় না আর কি। এবং এরপর থেকে মানে ওই জমিদার সাহেব মানে ওই যে ওই বাড়ির যে মালিক, তিনি অনেক কিছুই দেখতো ওই বাসায়, এবং উনি এক পর্যায়ে বিরক্ত হয়ে উনি ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা। হ্যাঁ, ওনারা ইন্ডিয়া এগুলো বিক্রি করে দিয়ে চলে গেছে, এই বাড়িও হয়তো বিক্রি করে দিবে কোনো সময়। তো এটা শুনে উনি বুঝে ব্যাপারটা কোন একটা বাজে জিনিস, তো উনি আসছে ধীরে মানে জানলো আর কি ব্যাপারটা সত্যটা। এটাই হচ্ছে কাহিনী। অনেক ধন্যবাদ বাবু ভাই, অনেক ইন্টারেস্টিং ঘটনাটা। এবং আমরা নিজেরাও জানি না যে অভিশপ্ত আসবাব, এই শিরোনামটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, এবং আমি আশা করছিলাম যে এরকম কোনো কিছু একটা শুনবো। এবং আমরা আসলেই পুরনো জিনিস যখন মানে কেনা হয় অনেক সময়, এবং সেটাতে এরকম একটা ব্যাপার, তার যদি একটা মানে অন্য ধরনের কোনো কিছু থাকে, মানে তার পেছনে যদি একটা ঘটনা থাকে, তাহলে সেই ঘটনাটা আপনাকে মানে জাস্ট এরকম ধরনের পেইন দিতেই পারে, সেটা তো হতেই পারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সাথে জয়েন করেছেন একজন নতুন অতিথি, তিনি এসেছেন আলিফের মাধ্যমে, এবং আমি শুরুতে জানতে চাইব আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আমার নাম আদি। আচ্ছা, তো আদি, আমি প্রথমেই জানতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা শ্যামলী 2 নম্বর রোড থেকে। শ্যামলী 2 নম্বর রোড থেকে। আচ্ছা, শুনি, আমি বহুদিন থেকে শুনছিলাম যে আপনার বাসায় অনেক দিন থেকেই অনেক রকমের সমস্যা ছিল, এবং এই সমস্যাগুলো শুরু হয়েছিল কিভাবে, কেমন করে আপনারা এগুলো ফেস করছেন? ইট ওয়াজ অ্যারাউন্ড 10 ইয়ার্স অ্যাগো, যখন আমরা রেগুলার বিকালে আমরা ক্রিকেট খেলতাম, বাসার নিচেই যে স্পেস আছে ওখানে ক্রিকেট খেলতাম। আমার মনে হয় যে আপনার হাতে আপনি একটা স্ক্রিপ্ট নিয়ে আসছেন, নোটটা ফেলে দেন, দরকার নাই। হ্যাঁ, আপনি মেমোরি থেকে বলেন, সেটা বেটার হবে, না হলে আর ওটা আপনাকে কনফিউজ করবে। হ্যাঁ, বলেন। ফার্স্ট অফ অল, আমরা রেগুলার তো খেলতাম, তখন আমাদের সাথে একজন খেলতো, সে পাশে ফ্যাক্টরিতেই কাজ করতো। সো আমরা রেগুলার, একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় শুনলাম সে খেলতে আসে না, হঠাৎ করে শুনলাম যে তার কিছু প্রবলেম হয়েছে, চিল্লাচিল্লি করছে, আর আমাদের পাশেই তো পাশে। তো আমরা দৌড়ায় গেলাম, যার খেলতেছিলাম, তখন দেখলাম যে সে
খুবই গালাগালি করছে, মানে নিজে নিজে মানে চিল্লায় গালাগালি। তো সবাই তাকে বলতেছে কি হয়েছে না হয়েছে থামো, কারণ সে খুবই ভদ্র টাইপের, খুবই নর্মাল, মানে কারোর সাথে লাগালাগি নাই, খুবই ডিসেন্ট একটা মানুষ। তো আমরা সবাই অবাক হয়ে যাই প্রথম। তারপর আমরা দেখলাম যে সে এইভাবে মানে আশেপাশে সবকিছু ছোড়া শুরু করলো হঠাৎ করে। তারপর খুবই স্বাভাবিক, আশেপাশে যারা আছে তার সাথে যে যারা কাজ করে তারা ওকে ধরলো। ধরার সাথে সাথে সে এত শুকনো একটা মানুষ, কিভাবে যে ধাক্কা দিল আমরা নিজেই দেখলাম 3-4 জন চিৎকার করতে পুরো, মানে এইটা এমনি একজনের শক্তি হওয়ার কথা না। আর 2-3 মিনিটের মধ্যে এইসব হচ্ছে চিল্লাচিল্লি হচ্ছে। ততক্ষণে আমাদের এলাকারই হুজুর আছে একজন, যে রেগুলার এই এরিয়াটায় আসে, তাকে ইনফর্ম করা হলো, সে চলে আসলে আপনাদের বাসায়? হ্যাঁ, না এটা হচ্ছে আমাদের বাসার পাশে ফ্যাক্টরিতে, মিষ্টির দোকানে ফ্যাক্টরি এটা। আচ্ছা। সো আসার সাথে সাথেই সে তারপর কি ও তাদের যেইভাবে রশির মধ্যে কি সব করে নাকি সে তাকে একটা রুমে নিয়ে গেল। সে যেই দেখাচ্ছে সে ভয় পাচ্ছে, মানে হুজুরের যেইভাবে করে এগুলো আসলে। সো তাকে এইভাবে দেখাতে একটা রুমে নিয়ে গেল। আমাদের অ্যালাউ করেনি ওই রুমে ঢোকার। আমরা আসলে তখন তো ছোট ছিলাম, আর যে আগেও দেখবো ওই সাহসটা হয়নি। তারপর ওইটা করার এইটার পর আমরা যখন বাসায় ব্যাক করলাম, এরপর শুনলাম এভরিথিং নর্মাল, সে জব ছেড়ে চলে যায়, মানে সে। তারপর আবার কিছু একটা 1-1.5 মাসের মতো গ্যাপ পড়লো, আমরা আবার রেগুলার খেলা শুরু করতাম। তারপর আমাদের বাসার নিচে যে ড্রাইভাররা থাকে সেইখানে একদম সেম টাইপের ঘটনা ঘটলো, একদম একই একটা লোক। সেও খুবই নর্মাল, খুব ভদ্র, কিন্তু একটু হেলদি ছিল। সেও সেম গালাগালি শুরু করলো। এরপর তাকেও যখন মানুষ আটকাতে গেল, সেও সেম টাইপের ঝাঁকা গালাগালি, একদম সেম আগের যেভাবে হলো সেরকম কাজ করলো। তো মানুষ ওইটা দেখে, কিছুদিন আগে হয়েছে, ওইটা দেখে মানুষ সাথে আর দেরি না করেই সেম হুজুরকে ইনফর্ম করলো। তো হুজুর যখন আসলো এবার এসেও সেম তার একইভাবে সব কন্ট্রোল করার পর বললো যে আমাদের গাছে প্রবলেম, আম গাছ আছে পাশেই বড় একটা, কিন্তু পুরানো বাড়ি, আম গাছে প্রবলেম আছে। তো সে তখন ওই বাঁধেটাতে কি সব মানে যে রিচুয়ালস গুলো আছে ওইগুলা ফলো করলেন। হ্যাঁ। তো এরপর আমাদের ওইখানে আর ওরকম কোনো ঘটনা ঘটে নাই কয়েক বছর। তারপর অনেকদিন পর আমাদের বাসায় একটা কাজের ছেলে আসে, নাম শামীম। সে আমাদের সাথে খেলতো। আমরা তখন ধরেন 10-12 ইয়ার্স তখন আমাদের বয়স। তো আমরা খেলতাম, শেষে আমাদের সাথেই ঘুমাতো। একদিন রাতে হঠাৎ করে দেখলাম ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সারা রাত পাওয়া যায়নি, আমরা মনে করছি নিশ্চয়ই কাজের ছেলেরা তো ঘুরতে গেছে বা সামথিং। সো এরপরে সেদিন সকালে, কারণ আমরা গেট থেকে লক পেয়েছি, সেদিন সকালে আবার আমাদের খাটের নিচে পাওয়া গেল। আমরা ওই জায়গাটা চেক করি না, কারণ কেউ এক্সপেক্ট করবে না যে একজন আমাদের রুমে খাটের নিচে থাকবে। তো ওকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কেন খাটের নিচে, আর পুরা মানে একজন ধরেন একদম বেহুশের মতো ঘুমাচ্ছিল, ওকে ধাক্কা দিয়ে উঠানো হলো। তো সে তখন বললো যে আমার আম্মুকে কোয়েশ্চেন করে যে খালাম্মা আপনি কি কালকে রাত্রে এই রুমে আসছিলেন চুলাশ্রীতে? তখন আম্মু বললো যে না তো। তারপর বললো যে না, আমি কাকে জানি দেখছি চুলাশ্রীতে, আমি নিচে তাকাইতে আমার পাটা সাসপিশিয়াস, মানে পাটা কিরকম আজব লাগছিল। তারপর আমি মনে করলাম পা দেখলাম উল্টা, আমি বেহুশ হয়ে গেলাম। আমরা মনে করলাম এইগুলা তো শিওর সবাই যারা আসে গ্রাম থেকে কাজ করতে বসে ওদের থেকে শোনা যায়, বা রাতে নিশ্চয়ই ফ্রেন্ডদের সাথে বের হয়েছে, এটা পুরাপুরি বানাচ্ছে। আম্মু দিল একটা ঝাড়ি দেওয়ার সাথে সাথে বন্ধ। তো সে কিছুদিন পর জব মানে আমাদের এখানে কাজ টাজ করে চলে যায়। তো আমরা এটাও অত বড় একটা ম্যাটার ধরি না, আমরা মনে করছি এটা ওরই বানানো। এরপর 2-3 মাস পর একটা ছোট্ট একটা ছেলে, আমরা যেহেতু ছোট ছিলাম আমরা কাজের ছেলেই প্রেফার করতাম খেলাধুলার জন্য। তো সে আরেকটা ছোট্ট একটা কাজের ছেলে আসলো, তার নাম ছিল জসিম। ও যখন আসলো ওর মা বললো যে আপনারা করবেন কি, যে ভাইদের সাথে মানে আমাদের সাথে যখন ঘুমানোর সময় নিচে ফ্লোরিং করে ঘুমাক, বা আপনারা মানে কাউকে নিয়ে শুতে, মানে সে ভয় পায় একা ঘুমাতে। সো আমরা ওকে নিয়ে ঘুমাইতাম না, কারণ কি সে অনেক ডিস্টার্ব করতো আমাদের, অনেক দুষ্ট ছিল। সো আম্মু তখন চায়নায় গেল বিজনেসের কারণে। সো আম্মু করতে কি, আম্মুর রুমে সে নিচে ফ্লোরিং করে শুতো। কাজের ছেলেটা ছোট, 7-8 বছর হবে। সো 1 উইক 2 উইকসের মধ্যে দেখলাম সেও চলে গেল বাসা ছেড়ে। তো আমরা অনেক আম্মু কেন গেল, আমাদের একটা খেলার পার্টনার ছিল। তখন আম্মু বলল যে সে প্রত্যেক রাতে 3টা বাজুক 2টা বাজুক 4টা বাজুক, সে প্রত্যেক রাতে উঠে আল্লাহ আল্লাহ করে চিল্লাতো, আর হাতগুলো অনেক জোরে জোরে ওয়েভ করতো, না 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 এরকম করতো। তো আম্মু যখন কি হয়েছে জসিম এরপরে দোয়া ঠোয়া পরে ফু দিত, সে নর্মাল হইতো, অন স্পট
শুয়ে ঘুমায় পড়তো। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার ওই বাসায় যারা আসছে তাদেরই কোনো না কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু রিসেন্টলি কি হচ্ছে, মানে আপনার সাথে কোন ধরনের প্রবলেম গুলো হচ্ছে বা আপনি Recently কিভাবে আমার face করছেন? আগে আমার একটা কাজিন যে আছে নাফিস ভাইয়া, সে আমাদের বাসায় নিচের তালা থাকে। তো সে একদিনে হঠাৎ করে বললো, আদি কালকে আছে আমার সাথে এরকম হচ্ছে কি, সে ঘুমাচ্ছিল সেই রুমটা, যেহেতু পুরানো বাসা অনেক বড় রুম, এই পাশেই বিছনায় তার মা আর তার ছোট ভাই যে সে ঘুমাচ্ছিল, সে হঠাৎ করে পিঠে শুনলো কি জানি থাপ্পড় মারছে, মানে সে ফিল করতে পারলো অনেক জোরে থাপ্পড় মারছে। সে রাগ হয়ে চিল্লায় উঠলো, যেহেতু ছোট ভাইটা একটু দুষ্টু, মনে করছে সে মারছে। উঠে দেখে দুজনেই ঘুম, ওর আম্মুতে চিৎকারে উঠলো, বললো কি হলো, কি হয়েছে নাফিস, ওর নাম নাফিস। তো তখন বললো যে না, আম্মুকে জানি আমাকে পিঠে থাপ্পড় মারছে। তখন সাথে সাথেই সে গিয়ে, ওর মা গিয়ে তা চেক করলো, জামাটা তুলেই দেখলো একদম 5 আঙ্গুলের দাগ লাল। এর পরের দিন সকালে ফুপি নিজের বলা, এটা ফুপি গিয়ে তার হাতে যে প্রিকশন টাইপের যে ওই যে তাবিজ করে এইসব পড়লো। তো ওইটা এরপর আসলে আমাদের ফ্যামিলিতে যদি কিছু হয় ঘটনা, ওইটা আমরা জানাজানি হয় না, মানে ওইর মধ্যেই বন্ধ হয়ে যায়। আপনারা একদম চুপচাপ হয়ে যান সঙ্গে হ্যাঁ, সঙ্গে। এটা আমাদের, খুব তো ভালো ব্যাপার, খুব ভালো। আমরা এটা জানতে পারিনি ওইভাবে, শুধু আমার কাজিন থেকেই। তো এরপর আমি করলাম কি, আমি আর আমার ভাই যেহেতু আস্তে আস্তে বড় হলাম, তখন আলাদা রুম শেয়ার করা শুরু করলাম। আমি হইলাম এই আম গাছের সাইডে রুমটা চলে আসলাম শিফট করে। সো শিফট করার পরে আমার শুরু হলো সব। আমি লাইফে কখনো মনে হয় এরকম ভয়ানক স্বপ্ন দেখতাম না, ওইখানে আসার পর থেকে যা দেখা স্টার্ট করলাম। ফার্স্ট হইলো যে আমি একদম শুয়েছিলাম, আমি ঘুমাচ্ছিলাম না, কারণ আমার ঘুমানোর কথা না সেই টাইমটা। আমার একদম মনে আছে যে আমার মনে হলো কি জানি আমার গাল চাটলো, ফর্নিস একদম বড় ফিল করতে পারছিলাম যে অনেক মানে একদম টেনে চাটে যেভাবে, একদম ইয়াভাবে ওইভাবে। তো আমি তাকায় দেখলাম, আমার একদম মনে আছে যে অনেক উঁচা একটা কুকুর হবে, জিব্বাটা একদম ফ্লোরের সাথে লাগছে, উঁচা একটা কুকুর। তো এটা দেখার সাথে সাথে মানে এত বড় একটা জিনিস আমি ভুল দেখার কথা না, তাও আবার বিকাল টাইমে প্রবাবলি। তো এইটা একটা গেল, তারপর আমি বললাম আব্বা আম্মু বলে স্বপ্ন দেখছিস, স্বাভাবিক, এটা স্বপ্ন দেখছিস বলে এটাকে উড়িয়ে দিল আর কি একদম, মানে পুরোপুরি। কিন্তু আমি রেগুলার দেখা শুরু করলাম। এর পরের দিনও দেখলাম যে কেউ আমাকে, মানে সব স্বপ্নগুলাই আমাকে টাচ করে। একটা দেখলাম ঘাড়ে চাপ দিচ্ছে, এই করছে ওই করছে। তারপর আমি আবার করলাম কি, আমি আবার আমার ভাইয়ের রুমে গিয়ে শোয়া শুরু করলাম। আর আমার আর আমার ভাইয়ের একটা সেম জিনিস হতো, আমরা গেমিং করি, মানে রাতে গেম খেলতাম। সো রাতে মাল্টিপ্লেয়ার গেমিং যখন করতাম, হঠাৎ করে আমরা ফিল করতাম যে কেউ একজন টিভি দেখতেছে। আমিও সেম আপনার জিনিস, রুমেই? আমার হচ্ছে না ড্রয়িং রুমে, আমার রুমের সাথে ড্রয়িং রুম লাগানো, কিন্তু আমার ভাই রুমটা অনেক দূরে, সে সাউন্ড পাওয়ার কথা না, যত জোরেই ছাড়ুক সাউন্ড পাওয়ার কথা না, যেহেতু গেমিং হেডফোন কানে। তো সে গিয়ে দেখে যে কেউ টিভি দেখতেছে না, আমিও গিয়ে দেখি কেউ টিভি দেখছে এটা গেমের কোনো সাউন্ড না, গেমের সাউন্ড না, টিভি দেখছে আর অন্য রুম থেকে আসছে। সো এরকম পাওয়ারও কথা না, এই হেডফোনের থ্রুতে সাউন্ড আসারও কথা আর না। তাছাড়া যখন কেউ গেম খেলে তখন অনেক ইনভলভ হয়ে যায়, ইনভলভ, তো সুতরাং- পুরোপুরি ইনভলভ, যেহেতু মাল্টিপ্লেয়ার গেমিং। এরপর আমাদের এরপরটা হলো কি, এরপর রাফিও যে আমার ভাই, সেও বলা শুরু করলো যে আমাকেও ডিস্টার্ব করে ঘুমানোর টাইমে রাতে, যে আমাকে মনে হয় কেউ ঘাট ধরে চাপ দিচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তো তাও আমাদের ফ্যামিলিতে কোনো মানে তোর ঘুমের প্রবলেম, তোর এই প্রবলেম, তোর এই প্রবলেম, তুই মানে আপনার ফ্যামিলি কেউ এই বিষয়গুলো বিশ্বাস করেন না তারা? আমার আব্বু আম্মু হচ্ছে তোর সেটাই। ঘুমের প্রবলেম, তোর এই প্রবলেম, তোর এই প্রবলেম, ওষুধ খেয়ে ঘুমা, তুই গেম খেলো যে কেমন হচ্ছে। সো এটা উড়ায় দিত। তারপর আমার একদম লাস্টলি, আমরা যখন জানুয়ারিতে এ লেভেলস এক্সাম দিচ্ছিলাম, আমি যখন তখন সবচেয়ে ভয়ানক আমি তখনের স্বপ্নগুলো আরো বেশি ভয়ানক। কারণ কি, এমনি আগে যেগুলো দেখতাম স্বপ্ন হোক যাই হোক, এই হচ্ছে আমার কিন্তু ফিজিক্যালি এফেক্ট পড়তো না। এই জানুয়ারিতে যখন আমি এক্সাম, জানি না প্রবলেম, মেতে এক্সাম গুলো যখন দিলাম, তখন আমার রাতে যে হতো, আমি রাতে ঘুমানোর সময় আমার সকালবেলায় উঠে যে আমি ওই এরকমের স্বপ্ন দেখছি যে আমার নিজের আব্বু আমাকে জবাই দিচ্ছে। আর মানে আমি স্বপ্নের মধ্যে মানে 5-6 মিনিট চলছিল পুরা, আমি ফিল করতে পারতেছিলাম কি আমার গলা মানে ধরে প্রেশারটা ফিল করতে পারছি ফর 5 মিনিটস, ইট ওয়াজ হরিবল। আর আমি পুরা মানে উঠার পর মানে পেইনটা একটা চাপ দিয়ে রাখছে, ওখানে একটা পেইনটা পুরো ফিল করতে পারছি। বিশ্বাস করেন আমি 3-4 দিন রেগুলার আমি এরকম রেগুলার বাজে স্বপ্ন দেখতাম, কেউ মারতেছে, কেউ এই করতেছে। আপনি যেটা বলছেন এটা খুব ভয়ঙ্কর। মানে আপনি বলছেন যে আপনাকে যখন জবাই দেয়া হতো আপনি ওই পেইনটা টের পেতেন, তার মানে আপনি ওই স্বপ্ন কোনোভাবে দেখতে যেতেন না, আপনার লাইফ তো হেল হয়ে গেছিল একদম। না, আমি
আসলে হয়তো কি, তারপর আমি আম্মু আব্বুর কাছে গিয়ে বলতাম যে ঘুমাবো, তাও ফ্রেন্ডরা রাতে গেমটা আসলে এরকম হয়ে যেত যে আমরা আবার এসে গেমিং শুরু করতাম, খেলতে খেলতে সবাই রাত খেলতে খেলতে আবার শুয়ে পড়তাম। ওই শুয়াতেই আমার এখনো মনে আছে এবং আপনার এটার উপর কোনো কন্ট্রোল ছিল না, মানে আপনি না, দেখতে না। না চাইতেন বা এরকম না, কিছু? না, না, আপনি বিশ্বাস করেন যে আমি শোয়ার সময় এমনও হয়েছে যে আশেপাশে কিছু না পেয়ে আমি জায়নামাজও একবার চাপ দিয়ে ধরে শুয়েছিলাম, ঠিক আছে, তারপরও আমি দেখছিলাম, তারপরও আমি দেখছি। এবং এটা আর- কি, এটা খুব রিয়েলিটির খুব কাছাকাছি, মানে মনে হয় যে সত্যি হ্যাঁ, সত্যি হ্যাঁ, ঘটনা so এটা খুবই খুবই মানে পেইন ছিল একটা, মানে রাতে ঘুমাইলে এগুলা দেখবো। আপনি যখন জেগে উঠতেন, জেগে ওঠার পরে কি আর কোনো পেইন্টিং থাকতো এরকম এই যে কোনো হ্যাঁ, কিছু? একটা পেইন থাকতো 10-15 মিনিটস এর, ধরেন যে ওই যে চাপ দিয়ে রাখলে কি একটা, এমনও হয়েছে যে আমার ঘাড়েও ব্যথা করতো, তারপর মুখ, তারপর ঠোঁট কাটা উঠতাম, ঠোঁট কাটা উঠে আমি পরে আম্মুকে একদিন বললাম, আম্মু তুমি রাতে আসবা, রাতে এসে দেখবা, বা তুমি আমাকে উঠাই দিবা বা সামথিং, যদি আম্মু এসে দেখতো যে আমি আঙ্গুল টাঙ্গুল চাপ দিয়ে দাঁত একদম শক্ত করে আটকিয়ে, মানে আমি এমন করছি, তো আম্মু তখন টান দিয়ে নাকি দাঁত খুলতে, মানে মুখ খুলতে পারতো না। তো ওইটাও এরপর, তারপর আমি ডক্টরের কাছে যাই, তারপর ওই ওষুধ টষুধ আমার হয়তো কি ঘুমানো ওষুধ খাওয়া স্টার্ট করলাম আমি, ওই টোফেন টোফেন যা আছে ওইগুলাকে, কারণ আমি ঘুম ভয় পাওয়া, মানে আমি ঘুমাতে চাইতাম না রাতে, আর এক্সামেরও প্রেশার ছিল, তো ঘুমও এমনিতেও কম, তখন তারপর কি হয়েছিল? এক্সামের টাইমে এগুলো হচ্ছে। আচ্ছা, তারপরে তারপরে কি আপনার ঘুমের ঠিক ওষুধ হয়েছিল? খাওয়ার পরও আমার তখন কয়েকদিনের জন্য ভালোই গেল, এক্সাম শেষ হলো, এরপর তো ঘোরাফেরার মধ্যে এরপর একটু একটা গ্যাপ গেল, কিন্তু আমার লাস্টে যে আপনার, আমি এখানে আসছি এর জন্য বলতে, কারণ আমার যে লাস্ট যে ঘটনাটা হয়েছে, আমি আমার কাজিন কিন্তু দুইজন, যে কাজিনের সাথে ইনসিডেন্টটা হলো ও কিন্তু আমার একদমই ওই আম গাছের নিচেই, আম গাছের পাশেই, মানে একদম ওই, আমি 3 তলায় ও 2 তলায়, আমার নিচের ফ্লোরেই থাকতো। তো ও সেম জিনিস ফিল করতো যে আমরা যখন কম্পিউটারে বসতাম আর ল্যাপটপে ফিল করতাম যে আমাদের পাশে এসে কেউ বসছে, আমার খাটটা আমার কম্পিউটারের পিছেই, কেউ বসছে, আমি একদম ফিল করতাম কে জানি বসছে, কেউ নাই। লাস্টলি একদম, তো আমি আমার কাজিনের সাথে মুভি দেখবো, এটা হচ্ছে আপনার প্রবলি টিউজডে কাহিনী, মানে লাস্ট উইকে টিউজডে, তো আমি কাজিনের খুবই সাথে মুভি recent দেখবো, ঘটনা, হ্যাঁ। হ্যাঁ খুবই রিসেন্ট মুভি দেখবো, আমি মুভিটা ডাউনলোড করে করলাম, আয় একা দেখবো, ট্রান্সফরমার্স 3D নামে এসে তুই চলে আয়। তারপর ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি একদম, আমরা যেহেতু পড়াশোনা সব ফেসবুক এগুলো শেষ করে 3টার সময় বসবো মুভি দেখতে। আপনি বিশ্বাস করেন আমি 3টার সময় প্রথম, আমি তখন আমার ওয়াশরুম তো রুমের সাথে লাগানো, আমি ওয়াশরুম দিয়ে গেলাম, আমাকে ডাকতেছে দরজা knock করে, আমি বলছি শিওর আমার কাজিনটা আসছে, আমি দৌড়ায় গেলাম, দৌড়ায় গিয়ে দরজা খুললাম, কেউ নেই, মানে আদি নক, জাস্ট পাশেই দরজা, তো আমার দরজাটা একদম ধরেন যে সিঁড়ি উঠে ধরেন ওইখানে, তো আমি দৌড়ায় গিয়ে দরজা খুললাম, নাই। আমি মনে করছি আমি ভুল শুনছি, আমি আবার আসলাম, আমি এসে আবার কম্পিউটার ব্রাউজ করতেছি, তখন দেখলাম যে আবার কে জানি নক করছে, আবারও সেম কথা, আদি দরজা খুল। এরপর আমি মনে করছি এবার তো একদম পাশে, ধরেন আমি পাশেই দরজাটা, আমি এবার একদম 100% শিওর যে এটা ওই, তো আমি দৌড় দিকে দরজা খুললাম, খুলে দেখলাম আবার কেউ নেই, তখন আমার ভয় লাগা শুরু করলো, আমি তার সাথে সাথে তাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম তুমি এখনই আসো, আমি পারতেছি না, তো ও আসলো, ওকে বললাম। আর হয়েছে কি, যখন আমরা এগুলো ডিসকাস করতাম আমাদের ফ্যামিলি পছন্দ করতো না। এবং আপনার এই সমস্যা নিয়ে কোনো হুজুরের কাছে বা অন্য কারো কাছে আপনি আমার ডিসকাস করেন নাই? কাজিন গিয়েছিল, আচ্ছা। কাজিন যে প্রিকশন, আমার আচ্ছা, যাওয়া হয়নি, আপনার যাওয়া হয় কিন্তু আমার এইটা লাস্টের দিনে আপনি যখন এসেছিলেন তখন আপনি বলছিলেন যে জ্বর এসেছিল আপনার, হ্যাঁ, আর- সেটা কি এই ঘটনার পরপরই জ্বরটা এসেছিল? জ্বরটা আমি এই যে আমার যে আলিফের সাথে কথা হলো যে আলিফ ভাই এরকম আমার বাসায় রেগুলার হয়, আমি কি শেয়ার করবো নাকি ভিডিওতে, কারণ আমার আগে একটা কোনো প্ল্যান ছিল না যে হুম, আসো, হুম। বলে আসো তুমি শেয়ার করো এটা। আমি যে ডিসিশনটা নিলাম, আমি সেই দিনই, মানে আমি আপনাকে একদম যেদিন ডিসাইড হলো সেই দিন আমি আলিফ ভাইয়েরও জ্বর শুরু হলো, আমি যেদিন বললাম, আমি যেদিন, আপনি তো দেখছেন আমার জ্বর, আমি জ্বরে তো প্রথম অসুস্থ ছিলেন। ওষুধ টষুধ খেয়ে আমাকে সেই দিনও জ্বর। ঠিক আছে, অনেক থ্যাঙ্কস আপনাকে আপনার এই ঘটনার জন্য, এবং আমি দোয়া করি যে আপনার এই সমস্যা দূর হয়ে যাক, কারণ যাই বলে না কেন যার সাথে ঘটে তিনি শুধু বুঝতে পারেন যে এটা কত পেইন, আর স্বপ্ন যদি সত্যির মতো লাগে এবং সেই স্বপ্নটা যদি দুঃস্বপ্ন হয় তাহলে এর চাইতে খারাপ আর কোনো কিছু হতেই পারে না। যাই হোক, আপনারা যারা এই ঘটনাগুলো শুনছেন তারা অবশ্যই আমাদের SMS করে জানান ঘটনাটা কেমন লাগছে। মোবাইল আচ্ছা, আমরা একটা ছোট্ট ঘটনা যাব, আমাদের লাস্ট যে ঘটনাটা সেটা একটা স্টোরি, যেটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, অনেক দিন ধরে আমাদের আসলে পড়া হয় না, সো অনেক ঘটনা জমে যাচ্ছে, তো পড়ছি।
ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, আমি জানি আপনি ভালো দলে। আমার নাম রবিউল ইসলাম আকাশ, আমি থাকি উত্তরার উত্তরখান থানার চামর খান গ্রামে। আমি এবার বিবিএস ফাইনাল ইয়ারে পড়ছি, একটা বেসরকারি প্রতিষ্ঠানে নাইট শিফটে আমি জব করি। এবং তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন এবং তারপরে তিনি বলছেন, যাই হোক কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় যাচ্ছি সরাসরি। এটি আমার মা আমার নানুর মুখ থেকে শুনেছি, ঘটনাটা আমাকে নিয়ে। তখন আমার জন্ম হয়নি, আমি তখন মায়ের গর্ভে। 1991 সালের কথা। মা একদিন উঠোনে বসেছিল, তখন আচমকা সে একজন দরবেশের মতো কাউকে দেখতে পেল। তার মুখে অনেক বড় বড় পাকা দাড়ি, পাঞ্জাবি পরা ছিল, দেখলে মনে হয় ধার্মিক। মা তাকে সালাম দিল, সে সালামের উত্তরটা নিল, তারপরে বলল যে তোর একটা ছেলে হবে আর ওর অনেক বড় অসুখ হবে, সাবধানে থাকিস। আর ওর বুকের ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন থাকবে, অনেকটা ইংরেজি ভি এর মতো। চিন্তা করিস না, আমি সাহায্য করে যাব। এই কথা বলেই সে চলে গেল এবং তারপরে মা হালকা ভয় পেল, নানুকে সব বলল। যাই হোক, তারপর মা প্রায় সব সময় ওই দরবেশের মতো লোকটাকে দেখত, মাকে সর্বদা সাবধান করে দিত সে। 1991 সেপ্টেম্বরের 1 তারিখ আমার জন্ম হয়। জন্মের পর আমার বুকে ওই চিহ্নটা ছিল। অনেকে বলতে পারে যে এটা জন্মগত দাগ। হ্যাঁ, জন্মগত দাগ, কিন্তু অবাক করা ব্যাপার হলো মা এরকম চিহ্ন সম্পর্কে আগেই জানতো। এটা কিভাবে সম্ভব? মা ভয় পেয়ে গেল। জন্মের পর আমি মাত্র 7 দিন বুকের দুধ খাই। এরপর আমাকে ফিডারে করে দুধ খাওয়াতে হতো। অবাক করা বিষয়, এই মাত্র 7 দিনের বাচ্চা হয়েও আমি প্রায় 4-5টা ফিডারের দুধ একবারে খেয়ে ফেলতাম। আর প্রতি রাতে প্রচন্ড পরিমাণে কান্না করতাম। নানু ব্যাপারটা বুঝতে পেরে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। অনেক দেখানোর পর সেই কবিরাজ বলল যে আমি যখন গর্ভে ছিলাম তখন নাকি মায়ের কোনো ভুলের কারণে একটা দুষ্টু জিন মাকে ভর করেছে। আর ওই জিনের নজর মূলত আমার দিকে। আমার জন্মের পরেই সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কবিরাজ নানুকে অবাক করে দিয়ে বললেন যে আমার বুকের এই দাগটার কারণে নাকি আমি এখনো বেঁচে আছি। মায়ের থেকে পরিত্রাণের উপায় জানতে চাইলে কবিরাজ বলল একটা ভাঙা মানে ভেঙে যাওয়া কবরে আমাকে ফেলে রাখতে হবে। যতই কান্না করি না কেন, কেউ আমার কাছে যেতে পারবে না। মায়ের অনিচ্ছা সত্ত্বেও ছেলেকে বাঁচানোর জন্য অবশেষে রাজি হলেন এবং কবরে রাখা হলো আমাকে। সারা রাত অসহ্য রকমের চিৎকার আর হাসির শব্দে কান ঝাড়াপালা হয়ে যাচ্ছিল মা আর নানুর। আর কবিরাজ তার নিয়ম মতো তার কাজ করে যাচ্ছিলেন। সকালে আজান দেবার পরে মা আর নানু আর কবিরাজ কবরের কাছে গিয়ে আমাকে তুলে নিয়ে আসে এবং আনার পর কবিরাজ বলে যে কোন একটা ভালো জিনের সাহায্যে আমার ক্ষতি হয় নাই। আমার বুকের ঠিক মাঝখানে ওই চিহ্ন নাকি কোন একটা সাধারণ চিহ্ন না। শুধু এই বলে সেই কবিরাজ আজ আমি বেঁচে আছি। কবিরাজ আমার কোমরে একটা তাবিজ বেঁধে দিয়েছিল এবং এই তাবিজটা আমার কোমরে ছিল অনেক বছর। কবিরাজ বলেছিল সাবধানে থাকতে এবং তাবিজটা যেন না হারায়, কিন্তু 2 বছর আগে আমার অজান্তে হারিয়ে গেছে তাবিজটা। আমি বড় হয়ে বুঝতে শিখেছি। তখন সেই কবিরাজ নানুর কাছে গিয়েছিলাম দোয়া চাইতে। সে বলেছিল আমি যেন আমার নিজে যে উপার্জন, যেদিন নিজে উপার্জন করব সেদিন যেন তার জন্য একটি সাদা লুঙ্গি, একটি গামছা এবং 1.5 কেজি মিষ্টি নিয়ে যাই। কারণটা সে আমাকে বলেনি, কিন্তু আফসোস আমি উপার্জন করার আগেই সে মারা যায়। এবং রাসেল ভাই, আমার বুকের সেই দাগ এখনো আছে, ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়। আমার এই কাহিনীটা অনেকে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমার এই বুকের দাগটাকে মিথ্যা। আর আমার মাই তার নিজের সন্তানের কাছে সেই সন্তানের মৃত্যুকূপ থেকে ফিরে নিয়ে আসার কাহিনী বানিয়ে বলতে চাইবেন কেন? ভালো থাকবেন এবং আমি আরো কিছু ঘটনা পাঠাবো। আমরা বলবো যে সবচেয়ে ভালো হয় আপনি ঘটনা না পাঠিয়ে সরাসরি চলে আসেন এখানে এবং আপনি সরাসরি আপনার ঘটনা শেয়ার করুন আমাদের লিসনারদের সাথে, সেটা অবশ্যই বেটার হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ভূত এফএম এবং সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। কথা হবে আবার আমাদের সাথে। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায় হাবিব ভাইয়ের কাছে। হাই ডিয়ার লিসনার্স, আমি হাবিব, এসেছি গুলশান থেকে। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার যেখানে নদী অঞ্চল আছে বা যেখানে হচ্ছে আপনার নিচু অঞ্চল আছে, বর্ষার সময় পানি আসে, এইসব অঞ্চলের আশেপাশে দেখা যায় যে অনেকেই ভরাট করে বা চর অঞ্চলে আপনার আম বাগান তৈরি করে, দখল করে হোক বা কার প্রপার্টি হয়ে থাকলে হোক। তো এরকম একটা জায়গায় আপনার কিছুদিন আগের ঘটনা, যখন বৃষ্টি শুরু হলো, মাত্র 1.5 মাস আপনি বলছিলেন। হ্যাঁ, একদমই
তো যখন বৃষ্টি সাম্প্রতিক। শুরু হলো, পানি টানি বেড়েছে, তো যারা মাছটা শিকার করে তারা এই সময় আর কি খুব উৎফুল্ল থাকে যে মাছ শিকার করতে যাবে। তো এরকম একদল লোক, 4 বন্ধু মিলে তারা মাছ শিকারে বের হলো আর কি। তো সবকিছু রেডি করে একজন লোক জোগাড় করলো যে নৌকা অ্যারেঞ্জ করেছে। তো তারা হচ্ছে একটা বিল অঞ্চলে মাছ মারতে গেল। তো হচ্ছে হুইল নিয়ে গেছে 4টা, হুইল বলতে বসি আর কি, আমরা যেটা দেখি ফোল্ডিং হুইল বা ছিপ বলি এটাকে। তো যারা গেছেন আমবাগান পার হয়ে বেশ কিছুটা হেঁটে তারপরে পানিতে তারা উঠলেন নৌকায়। তো নৌকা যখন স্টার্ট হলো কিছুক্ষণের মধ্যেই মানে বৃষ্টি স্টার্ট হয়েছে, খুব বাজে বৃষ্টি আর কি, প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে কিছু দেখা যায় না। তারপরে তারা যেহেতু মাছ শিকার করতে এসেছেন, এখন সময় তখন হচ্ছে সন্ধ্যা 7টা কেবল। তো স্টার্ট করলেন মাছ ধরা। মাছ ভালোই উঠছে, ছোট মাছ 250 গ্রাম, আধা কেজি এরকম ছোট ছোট বিভিন্ন মাছ ভালো ধরতে পারছেন। তো ঘন্টাখানেক মাছ ধরার পর হঠাৎ করে তারা দেখলেন যে আর মাছ উঠছে না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর তারা একটু বিরক্ত হয়ে পড়লেন। এরপর হঠাৎ করে যেটা হলো, একটা বেশ বড় মাছ মনে হলো কার কোনো একজনের বসিতে আটকে পড়েছে। তো মাছটা কোনোভাবে তারা উঠাতে পারছে না, মাছের টানে নৌকা সামনে এগোতে একটা পর্যায়ে দেখলো যে মাছটা আপনার বসি ছিঁড়ে নিয়ে চলে গেছে, সুতাটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো তারা খুব হতাশ। একটু পরে খেয়াল করে দেখলেন পাশেই আপনার কিছু লোকজন আরেকটা নৌকায় করে তারা মাছ ধরছে। তো জেলে টাইপের তারা ভাবলো কথাবার্তা শুনে। তো তাদের মধ্যে থেকে জিজ্ঞেস করলো, এই 4 জনের মধ্যে একজন জিজ্ঞেস করলো, ভাই মাছ টাছ পেলেন কিছু? তো তারা বলছে, হ্যাঁ ভাই, আমরা তো বেশ ভালোই মাছ পাচ্ছি। তার জিনিস খেয়াল করলেন যে যারা মাছ ধরছেন পাশের নৌকায়, তারা কুচ দিয়ে, আমরা কুচ অনেকেই চিনি, মাথার হচ্ছে বল্লমের মতো বেশ কিছু সুচালো জিনিস থাকে, এটা দিয়ে পানিতে নেমে তারা ধরছে। তো যে মাঝি ছিলেন যিনি নৌকা অ্যারেঞ্জ করছেন, ওনার একটু সন্দেহ হলো যে আমরা এত দূরে আসলাম, এখানে তো বেশ গভীর পানি, কিভাবে মানুষ নেমে কোমর পানির মধ্যে আপনার কুচ দিয়ে মাছ ধরতে পারে। যাক, তারপর তারা মাছ ধরে যাচ্ছে। এর মধ্যে এই পাশে যারা ছিলেন 4 জন, তাদের এখনো মাছ উঠছে না। তো ওই পাশের নৌকা থেকে হঠাৎ একজন বললেন যে, ভাই মাছ পাচ্ছেন না? পাবেন, আমি একটা ধরে দিচ্ছি। উনি পানিতে নেমে বেশ বড় একটা মাছ ডুব দিয়ে যেন উঠিয়ে দিলেন, এবং এটা হচ্ছে আপনার কালবারস মাছ, বেশ বড়, 15-20 কেজির উপরে হবে। তো তারা তো বেশ খুশি, পাশের নৌকার 4 জন। উঠে দেওয়ার পর দেখলেন যে মাছটার মুখে বড়শি আটকানো, সুতা সহ, এবং তাদেরই সেই বড়শি কিছুক্ষণ আগে যে বড় মাছটা ছিঁড়ে চলে গেছিল। এটা হওয়ার পরে যে মাঝি ছিল উনি মোটামুটি শিওর হয়ে গেছেন যে আচ্ছা, এখানে বিষয়টা খুব একটা ভালো না। তো এই বিষয়টা যখন তার মাথায় চলছে, তখন পাশ থেকে আপনার পাশের নৌকা থেকে লোকগুলোর মধ্যে একজন বলে বসে যে, হ্যাঁ, এখানে আর মাছ পাবেন না, আপনি একটু সামনে এগিয়ে যান। আচ্ছা। কিন্তু তারা কিন্তু ঠিকই মাছ পাচ্ছে, কুচ দিয়ে মাছ ধরছে, এবং তাদের মাছ ধরতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা। অ্যাজ ইফ হাত দিয়ে হচ্ছে, ছেলে খেলার মতো। তো যাই হোক, তারা আস্তে করে পাশ কাটিয়ে আগিয়ে যায় কিছু দূর। বৃষ্টির অবস্থা আরো খারাপ হচ্ছে, ঝড় উঠে গেছে তখন। এই পর্যায়ে তাদের একটা মাছ ধরার পর আরেকটা মাছ, বেশ বড়, টানটা ফিল করতে পারছে, বেশ বড় মাছ। তো অনেক কষ্ট করে আধা ঘন্টার মতো যুদ্ধ করে মাছটা তারা উঠার পর দেখে এটা একটা মাছ না, গোলাকার কিছু একটা, বেশ বড়, 4-5 কেজি ওজন হবে। এবং লাইট দেওয়ার মধ্যে একজন আপনার টর্চ লাইট জ্বালায় দেখে যে জিনিসটা একটা বলের মতো, অনেকটা চুল, মানুষের চুল পেঁচিয়ে থাকলে যেরকম হয় বলের মতো, সেরকম। তারও ক্লোজলি যখন তারা হাত দিয়ে দেখছে, হঠাৎ দেখে এর মাঝে একটা চোখ আছে। খুব ইন্টারেস্টিং বিষয়, চোখটা যেন খুলে তাদের মানে আরেকটু বুঝিয়ে বলি আমরা জিনিসটা, যে গোল একটা জিনিস দেখলাম, জি, এবং তার মাঝখানে একটা চোখ আছে। বিষয় কিন্তু চুলের বলের মতো। আচ্ছা, ওকে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়, ওটাকে পানিতে ফেলে দেয়। পানিতে ফেলে দেওয়ার সাথে সাথে ঝড়ের কারণে হোক বা যে কারণে হোক, প্রচন্ড উত্তালের কারণে, পানি উত্তাল হওয়ার কারণে তাদের নৌকাটা উল্টে যায়। উল্টে যাওয়ার পরে তারা অনেক কষ্টে, যারা ছিলেন 5 জনের মধ্যে আপনার যিনি মাঝি, যিনি নৌকা নিয়ে এসেছিলেন, ওনাকে খুঁজে পাওয়া যায় না। এই 4 জন কোনো মতে আপনার নৌকাতে উঠে আস্তে আস্তে চেষ্টা করে যে তীরে ফেরার জন্য। এখন তারা যে অঞ্চলে আছে, যে জায়গায় আছে, আশেপাশে কোথাও কিছু দেখতে পাচ্ছে না। প্লাস আপনার বৃষ্টি হতে ইউজুয়ালি কিছু দেখা যায় না, তাও আবার রাতের সময়। অনেক কষ্ট করে তারা সামহাও তীরের কাছে আসেন। তীরের কাছে এসে দেখেন যে সেই আমবাগানের কাছে যেখানে তারা স্টার্ট করেছিলেন, সেখানে তারা চলে এসেছেন। এসে খুব মজার জিনিস দেখতে পায়, ওই যে যারা আপনার মাছ ধরছিল আরেক নৌকায়, তারা এখানে ভিড়ে আসছে এবং এক জায়গায় বসে আগুন টাগুন জ্বালিয়ে মাছটা থেকে যিনি কথাবার্তা বলছে। এরা 4 জন ওখানে এগিয়ে যায়। এমনি বৃষ্টি হচ্ছে, ভেজা, তারা ওখানে দেখছে আগুন জ্বলছে, হয়তো একটু গরম হবে আর কি জায়গাটা। তো যাওয়ার পরে ওখানে যে জিজ্ঞেস করছে যে, ভাই, আপনার কি আমাদের একজন লোক দেখেছেন, আমি তো বিপদে পড়েছিলাম, উনি কি তীরে উঠতে পারছেন? তো ওনারা বলে যে না, উনি তো তীরে উঠতে পারেন, ওনাকে দেখি নাই আমরা। এই কথা বলার মাঝেই আগুনের যে আলোতে এর মধ্যে তারা খেয়াল করতে পারে যারা বসে আছেন তারা প্রত্যেকেরই চোখ একটা। এই প্রথম তারা উপলব্ধি করেন, ওই যে বলের মধ্যে একটা চোখ দেখেছিলেন, এইরকমই প্রত্যেকটা মানুষের চোখ কিন্তু একটা, মানুষের আকৃতি, কিন্তু সাধারণ মানুষের চেয়ে একটু খাটো। তারা ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দেয়।
আর তারা যে বড় মাছটা পেয়েছিল এবং বাকি মাছটা কিন্তু নৌকার মধ্যেই আছে, বড় মাছটা তারা বেঁধে রেখেছিল, যেহেতু বেশ বড়, রশি দিয়ে বেঁধে রেখেছিল কোনোভাবে। এই একটা মাছই আছে, আর বাকি মাছ কিন্তু পানিতে পড়ে গেছে। এটা দেখে তারা দৌড় দেয়। দৌড় দিতে একটা পর্যায়ের সামনে যেয়ে দেখে, আমবাগান তো বেশ বড় অঞ্চল, দেখে আপনার উপর দিয়ে কিছু একটা ঝুলছে, দুটো সুতার মতো বা ফিতার মতো কিছু একটা ঝুলছে। তো তারা কাছে যায়, যে দেখে যে কেউ একজন করে বসে আছে, দুটো পা বেসিক্যালি। তো তারা যখন কাছে যায়, যে দেখে দুটো পা, তখন উপর থেকে আওয়াজ আসে, তোর মাছ নিবি না? এই আওয়াজটা তারা শুনে তো আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর তারা দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে চারজনে আপনার একটা সার্টেন পয়েন্টে আপনার দৌড়াচ্ছে, কিন্তু ওর পথ আর শেষ হচ্ছে না, পুরো অন্ধকার অঞ্চল। অজ্ঞান হয়ে তারা পড়ে যায়। এরপর পরদিন সকালবেলা তাদেরকে এলাকার লোকজন বা আমবাগানের যারা ছিল কর্মচারী, তারা কোনোভাবে খুঁজে পেয়ে তাদেরকে উদ্ধার করে। তাদের মধ্যে আপনার 3 জন বেঁচে আসে। এর মধ্যে যিনি পানিতে পড়ে গিয়েছেন তাকে খুঁজে পাওয়া যায়নি, মাঝিকে। আর আরেকজন হচ্ছে, উনার মুখে মাছের কিছু অংশ পাওয়া গেছিল এবং উনি মৃত ছিলেন। এই হচ্ছে আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে প্রথম ঘটনার জন্য, এবং আরো ঘটনা একে একে আসবে, সুতরাং আমাদের সাথেই থাকতে হবে আপনাকে। আমরা যাচ্ছি দিনারের কাছে। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। রাসেল ভাই, আমি বেসিক্যালি তো পুরান ঢাকায় থাকি, আপনি খুব ভালো করে জানেন। তো আমাদের দাদুর বাসাটা হচ্ছে লালবাগ কেল্লার সাথেই। তো আমরা ছোট থেকেই লালবাগ কেল্লাকে নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা অনেকের মুখে শুনেছি। ইভেন আমার দাদা দাদুর মুখে আমি লালবাগ কেল্লার যে সুড়ঙ্গটা রয়েছে সেটা নিয়ে অনেক ঘটনা শুনি। তো আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি, এটাও আমাদের লালবাগ কেল্লার সুড়ঙ্গকে নিয়ে। তো এটা বাকি শোনা ঘটনাগুলোর থেকে একটু ডিফারেন্ট। তো ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে ইমরান হোসেন। ওনার বাসা হচ্ছে লালবাগের শহীদনগরে ওনার বাসা। তো ঘটনাটি প্রায় আজ থেকে 25 কি 30 বছর আগের একটি ঘটনা। তো ওনারা এখন লালবাগ কেল্লার সুড়ঙ্গের যে স্ট্রাকচারটা যেমনটা রয়েছে, যে উপরের থেকে সুড়ঙ্গের ভিতরে ঢোকার যে গেটটা রয়েছে, এটা একটা মানে গেট ধারে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আর আমরা যখন আরো আগে যখন দেখেছিলাম তখন উপরে এই গেটটা ছিল না। আর যেহেতু ঘটনা 25 থেকে 30 বছর আগে, তখন মানে এরকম ভিতরে কোনো গেট টেট কিছুই ছিল না। তো ওই সিঁড়ি দিয়ে সুড়ঙ্গে নামার পর সেখানে রাসেল ভাই 7-8টা সাবওয়ের মতো রয়েছে বিভিন্ন দিকে যাওয়ার মতো। তো এটুকুগুলো আমরা ছোটবেলাও দেখেছি। তো উনি যেটা বলেন, তো ওনাদেরও এরকম একটা কিউরিসিটি ছিল যে সুড়ঙ্গ নিয়ে অনেক ঘটনা শুনেছি যে এটার ভিতরে কেউ গেলে আর ব্যাক করে না, বা অনেক সময় অনেক মানে পশু প্রাণী, ইভেন কুকুর, যেটা অনেকের মুখে প্রচলিত রয়েছে এরকম ঘটনা যে ছাড়া হয়েছে কিন্তু সেটা কখনো ব্যাক করেনি। তো ওনারা এরকম একটি কিউরিসিটি নিয়ে ওই ইমরান হোসেন ভাই যিনি, উনি আর ওনার কিছু কাজিনরা লালবাগ কেল্লা যায় ঘুরতে। তো ওনারা ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে ওনাদের সেই কিউরিসিটি নিয়ে ওনারা সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে নিচে নামার পর ওনারা যেটা দেখেন যে 7-8টা সাবওয়ের মতো বিভিন্ন দিকে চলে গেছে। তো ওনারা সবাই প্ল্যান করলেন যে এক একজন মানে এক এক দিকে যাবে, এবং প্রত্যেকের হাতেই কিন্তু দেশলাই ছিল। তো প্রথমে ওনারা বিভিন্ন জন বিভিন্ন দিকে যায় এবং তারা সেখানে যায় এবং বের হয়ে আসে। তো ইমরান হোসেন ভাই যিনি ঘটনাটি শেয়ার করেন, তো উনি একটা সাবওয়ের ভেতরে ঢুকেন। তো ওনার হাতে দেশলাই ছিল। তো উনি ভিতরের দিকে হাঁটতেছিলেন, খুবই অন্ধকার জায়গাটা। তো উনি পিছনে যে সুড়ঙ্গের যে মেইন জায়গাটা, ওইখানে ওনাদের কাজিনদের কথাবার্তা বলার শব্দ শুনতে পাচ্ছিলেন। তো একটা সময় উনি হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে যান। তো ভিতরে চলে যাওয়ার ফলে উনি যেটা হয় যে উনি বাইরে যে ওনার কাজিনরা যে কথা বলতেছিল, তো ওই শব্দগুলো উনি কিন্তু পাচ্ছিলেন না। তো ওনার হাতে যে দেশলাই ছিল, উনি একটা কাঠি জ্বলে নিভে যাওয়ার পর উনি পুনরায় আবার আরেকটা কাঠি জ্বালাচ্ছিলেন এবং উনি সামনের দিকে হাঁটতেছিলেন। তো এরকম করে আসলে উনি প্রায় 7-8 মিনিট ভিতরে হাঁটেন, মানে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড হাঁটতেই থাকেন ভিতরে। তো উনি হাঁটার পর যেটা লক্ষ্য করতে লাগলেন যে ওনার কাছে মনে হচ্ছিল যে এখানে উনি একা না, ওনার সাথে আরো একজন আছে। কিন্তু উনি যখন মানে দেশটা জ্বালাচ্ছেন এবং পিছনে ঘুরে দেখছেন যে ওনার সামনে পিছনে কেউ নেই, এবং উনি অনেকটা ভেতরে চলে আসছেন এবং সেই জায়গাটা খুবই ডার্কনেস। তো উনি যখন ফিল করতে লাগলেন যে ওনার সামনে কেউ একজন আছে, তো ওই মুহূর্তে এট দ্যাট টাইম উনি যেটা লক্ষ্য করলেন রাসেল ভাই, মানে যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না, জাস্ট উনি ওনার কিউরিসিটি নিয়ে সেখানে যান। তো উনি যেটা দেখেন যে ওনার থেকে 2 কি 3 হাত দূরত্বে, মানে বেশি বড় না, মানে মাঝারি সাইজের একটা কুকুর তার দিকে তাকিয়ে আছে, খুব হিংস্র একটি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার পর আসলে উনি খুব ভয় স্ট্রাক হয়ে যায় সেখানে। মানে উনি যেটা বলেন যে সেখানে ভিতরে তো কুকুর আসার প্রশ্নই আসে না। ওনারা যখন ভিতরে নামছে, যদি কুকুর ওনার পিছন দিক দিকেও আসে, ওনার টের পাওয়ার কথা। তো উনি দেশটার কাঠি যখন নিবে, উনি সঙ্গে সঙ্গে আরো কয়েকটা কাঠি জ্বালায়। তো উনি দেখে যে সেটা তার থেকে ঠিকই 2-3 হাত দূরত্ব রয়েছে, বাট মনে হচ্ছে যে এই বুঝি তাকে কামড় দিতে আসবে। তো উনি মানে কি করবেন কিছু বুঝে উঠতে পারতেছিলেন না, যে উনি পিছনে ঘুরে দৌড় দিবেন বা এরকম। তো উনি যেটা বলেন যে উনি চিৎকার দেওয়ার অনেক চেষ্টা করতেছিলেন, বাট উনার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। এবং উনি আরো দেশটা আলোতে যেটা খেয়াল করেন সেটা এরকম
যে কুকুরের গলায় যে শিকলটা ছিল সেটা দেখে মনে হচ্ছে যে সেটাকে ভিতর থেকে কুকুরটাকে ছাড়া হয়েছে তার দিকে আসার জন্য, এবং সেই শিকলটার একটা অংশ মানে ভিতর দিকে অন্ধকারের দিকে মানে ভেতর দিকে চলে গেছে। তো উনি কি করবে, উনি কি সেখানে দাঁড়িয়ে থাকবে নাকি সেখান থেকে চলে আসবে, উনি কিছুই বুঝে উঠতে পারতেছিলেন না। এবং ওনার কাছে একটা সময় মনে হতে লাগলো যে মানে আজই বুঝি উনি শেষ, এবং উনি মনে হয় এখান থেকে আর মানে জীবিত বাইরে ফেরত আসতে পারবে না। তো রাসেল ভাই ওই টাইমে উনি আরেকটা জিনিস লক্ষ্য করলেন, যেটা সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল, যে কুকুরটা ওনার থেকে যে 2-3 হাত দূরত্বে ছিল, ঠিক ওই জায়গাটা উনি লক্ষ্য করলেন যে ভিতর থেকে একটা বড় শিকলের মতো কোনো কিছু একটা তার দিকে আগে বাড়তেছে। তো এটা দেখার পর রাসেল ভাই উনি আর ওনার মানে সেখানে আর মানে দাঁড়িয়ে থাকার কোনো সাহস হলো না, উনি সেখান থেকে দৌড় দিয়ে উনি যে দিক দিয়ে ঢুকেছে ঠিক ওই দিক দিয়ে আবার পেছনের দিকে দৌড় দেয়। আচ্ছা। তো উনি চিৎকার করতে থাকে, কিন্তু ওনার গলা থেকে কিন্তু কোনো সাউন্ড বেরোচ্ছিল না। তো ওই সুড়ঙ্গে নামার পর যে মেন জায়গাটা যেখানটা মোটামুটি আলো পড়ে উপরের, তো উনি সেখানটা এসে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো তারপর যখন ওনার সেন্স ফিরে তখন উনি নিজেকে আপনার সুড়ঙ্গের উপরে আবিষ্কার করে এবং তিনি সবার সাথে এই ঘটনাটি শেয়ার করে। আর এটা এরকম রাসেল ভাই এরকম ঘটনা কিন্তু আমরা আমাদের পুরান ঢাকায় আরো অনেকের মুখে শুনেছি, যে লালবাগ কেল্লার সুড়ঙ্গকে নিয়ে যে এরকম কিছু জিনিস দেখা যায় ভিতরে। এবং একটা সময় যেটা করে যে গভর্নমেন্ট থেকে কিন্তু ওই সুড়ঙ্গের ভেতরে ঢোকার যে গেটটা ছিল প্রথম দিকে সাবওয়ের যে গেটগুলো ছিল পথগুলো ছিল সেখানে গেট বসানো হয়, এবং পরবর্তীতে সুড়ঙ্গের উপরের দিক দিয়েও একটি গেট বসিয়ে দেওয়া হয়। ওকে, এই ছিল আসলে আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমরা চলে যাব ফারনানের কাছে, এবং এর মাঝখানে আমি দেখতে পাচ্ছি একটু ঘটনা শোনা আসি আমরা ফারনানের কাছ থেকে। ফারনান, কি ঘটনা আজকের শুনি একটু। অ্যাম্বুলেন্সের একটা ঘটনা বোধহয় না? না না ভাই, ওটা আমার ছিল না, আমার ছিল পুরান ঢাকার একটা মানে গ্যান্ডেরিয়ার একটা বাসার ঘটনা। আচ্ছা, তা আপনি তার মানে গ্যান্ডারিয়ার ঘটনাটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, শুনি। ওকে, তো আমি যে ঘটনাটা আজকে ফার্স্টে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের পুরান ঢাকার গ্যান্ডেরিয়া নামক একটা জায়গার ঘটনা। ওখানে পুকুরপাড় নামে একটা এলাকা আছে, তো সেইখানকার একটা ঘটনা আমি শেয়ার করবো। এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন আমার একজন দুঃসম্পর্কের আঙ্কেল, যিনি কিনা ঢাকার বাইরে বর্তমানে সেটেল আছেন, এবং এই ঈদে উনি আমাদের বাসায় আসেন এবং আমার সাথে এই ঘটনাটা শেয়ার করেন। তো এই ঘটনা হচ্ছে এরকম যে প্রায় আরো 20 বছর আগের ঘটনা। তো এই 20 years ব্যাক সে যেটা করে যে আমাদের এই পুরান ঢাকার যে ক্যান্ডার এলাকায় পুকুরপাড় এলাকায় একটা বাসায় ওঠে, এবং এই বাসাটা ছিল মোটামুটি 4 তলা একটা বিল্ডিং। এবং আমার আঙ্কেল যেটা করেন যে এই 4 তলা বিল্ডিং এর যে 4th ফ্লোরটা মানে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটাকে সে কিনে নেন, এবং এই ফ্ল্যাটটাকে কিনে নেওয়ার পরে সে তার ফুল ফ্যামিলিকে নিয়ে এই আমাদের পুরান ঢাকায় সেটেল হয়ে যান। তো আমি একটু এখানে বাসার বর্ণনাটা দিব, যে বাসার একটা সাইডে হচ্ছে পুকুর মানে পেছনের দিকে, এবং সামনের দিকে হচ্ছে আপনার যে কিছু জঙ্গলার মতো এলাকা ছিল তখনকার সময়। আর যেটা হতো যে ওখানকার যে লোকাল যারা ছিল তারা দেখা যেত বেশিরভাগ সময় ওই জায়গাটাতে আবর্জনা এসে ফেলতো, এবং ওখানে একটা মানে আবর্জনা ফেলতো, এবং ওখানে একটা ডোবা ছিল, মানে ডোবাটা খুব ভালো ছিল না, মানে নর্মাল একটা ডোবা ছিল এরকম মানে একটা জায়গা। এবং আরেকটা যেটা বলবো যে ওই বাসাটার যে ফ্রন্ট সাইডটা মানে যে সাইডটাতে মানে ওই জঙ্গলের মতো জায়গাটা ছিল, পচা ডোবা ছিল, ঠিক সেখানে ছিল আমার আঙ্কেলের যে বাসার যে করিডোর বা বারান্দা সেটা। এবং ওই বারান্দাটার একটা সাইডে ছিল কিচেন এবং একটা সাইডে ছিল আপনার বাথরুম। তো প্রথমে তারা যখন বাসায় উঠে খুব ভালোভাবে যাচ্ছিল, প্রায় 7 থেকে 8 দিন কেটে যাওয়ার পরে মেইন ঘটনা আসলে স্টার্ট হলো। এবং এই ঘটনা হচ্ছে এরকম যে একদিন হঠাৎ করে রাত 2টার দিকে আমার আঙ্কেল এবং ওনার ওয়াইফের হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে কিছু অদ্ভুত সাউন্ড তাদের কানে আসে। এবং সেটা হচ্ছে এরকম যে বারান্দার করিডোরের যে গ্রিল দেওয়া ছিল সেই গ্রিলটাতে যদি কেউ লাঠি দিয়ে একবার এপাশ থেকে ওপাশ এবং ওপাশ থেকে এপাশ যদি করে, তাহলে যেরকম একটা সাউন্ড হবে ঠিক সেরকম একটা সাউন্ড। আচ্ছা, শুধু এটাই ছিল না, আর যেটা শোনা যেত যে মাঝে মাঝে যেটা হতো যে ওনাদের বাসার যে মানে চারিদিকে যে উইন্ডো গুলা ছিল সেই উইন্ডো গুলাতে দেখা যেত যে অনেক সময় কেউ অনেক জোরে জোরে নখ দিয়ে আঁচড় কাটে। আচ্ছা, এরকম কিছু জিনিস। কিন্তু ওরা ফার্স্টের দিকে এই বিষয়টাকে অতটা মানে সিরিয়াসলি নেয়নি। ওরা মনে করতো যে হয়তো কোনো বিড়াল টেলাল বা এরকম কিছু একটা এগুলোর কারণে হয়, এবং কখনো তারা নিজেরা গিয়ে দেখেনি যে আসলে ঘটনাটা কি। তো আরো যেটা তারা মানে সাউন্ড পেত সেটা হচ্ছে যে অনেক সময় কর্ম এরকম একটা সাউন্ড, মানে কট 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 এরকম একটা সাউন্ড, যেটা হচ্ছে যে মানে কোনো হাড় চিবিয়ে ফেলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ তারা মাঝে মাঝে পেত। হ্যাঁ। তো তারপর যেটা হলো, এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়, এবং তারা এটা নিয়ে মাঝে মাঝে শুনতো, আবার কখনো ঘুমিয়ে থাকলে শুনতো না, তো এই কারণে অতটা সিরিয়াস ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে একদিন সকালবেলা তাদের
একটু বেশ অবাকই হয় তার একটা ঘটনা, এবং সেটা হচ্ছে ওনাদের যে বারান্দার করিডোরের কথা আমি একটু বললাম, যে এর আগে করিডোর কথাটা যেটা বললাম, সেই করিডোরে সকালবেলা উঠে তারা যেটা দেখে যে করিডোরের একটা সাইডে কিছু হাড় রাখা, এবং করিডোরের যে ফ্লোরটা ছিল সেখানে মনে হচ্ছে কিছু ব্লাড মানে শুকিয়ে গেছে এরকম কিছু একটা, এবং এই ব্লাডের আশেপাশে কিছু কিছু মানে পায়ের ছাপের মতো, এবং এটা অনেকটা দেখে আপনার মনে হবে যে কোন একটা ছোট বাচ্চা যদি রক্তের উপর দিয়ে হেঁটে যায় ঠিক যেরকম স্টেপ সেরকম, কিন্তু এই স্টেপগুলো যদি ভালো মতো দেখা যায় তখন মনে হবে যে না, এটা কোনো মানুষের পায়ের ছাপ না, আবার এটাকে বিড়ালের পায়ের ছাপও বলা যায় না। তো এরকম একটা বিষয়, এবং পুরো করিডোরটা প্রচন্ড বাজে গন্ধ, এবং মনে হচ্ছে যে মানুষও পচা গন্ধ। তো এরকম একটা জিনিস তারা সকালবেলা হঠাৎ করে ফেস করে, এবং এটাকে তারা যথারীতি ভালো মতো ফ্রেশ করে। তারপরে যেটা দেখা যায় যে প্রায় 2 দিনও ওই স্মেলটা ছিল সেখানে, পচা যে মানে মাংসের গন্ধ পাওয়া যেত সেই জিনিসটা প্রায় আরো 2 দিন ধরে সেখানে ছিল। কিন্তু এটাকেও তারা, আমার আঙ্কেল যেটা করেন যে নর্মাল হিসেবে নেয়, মনে করে যে হয়তো কোনো বিড়ালের কাজ এটা বা এরকম কিছু একটা কাজ হবে, কিন্তু এটাকে প্যারানর্মাল কোন কিছুর সাথে সে মানে ভাবেনি তখনও। তো এরপর আরো কয়েকদিন যাওয়ার পরে ঈদের ছুটি আসলো। তো ঈদের ছুটিতে আমার আঙ্কেল এবং তার ওয়াইফ এবং তার ফুল ফ্যামিলি তার দেশের বাড়ি চলে গেল। এখানে আমি আরেকটা কথা বলবো যে আমার আঙ্কেল যে বাসাটায় ফার্স্টে উঠেছিলেন সেই বাসার 4th ফ্লোরে তিনি ছিলেন, এবং 3rd ফ্লোর এবং 2nd ফ্লোরটা তখনও খালি ছিল, মানে ওই সময়টাতে তখনও খালি ছিল। এবং যেটা গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরে ছিল একটা গ্যারেজ, এবং গ্যারেজের পাশে ছিল একটা মুদির দোকানে যে গুদামঘর সেটা। তো দেখা যেত যে ওই গ্যারেজে একজন কেয়ারটেকার থাকতেন, দারোয়ান, আর ওই গুদামঘরে আরো 2-3 জন লোক থাকতো প্রায়। হ্যাঁ, 2nd ফ্লোর এবং 3rd ফ্লোর কিন্তু একদম খালি। ওকে, তো ওনারা যখন ঈদের ছুটিতে মানে দেশের বাড়ি চলে গেল, তো পুরো বাড়িটাই কিন্তু তখন একটা ভূতের বাড়িতে পরিণত হলো, কেন শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে কয়েকজন মানুষ আর সম্পূর্ণ ফ্লোর খালি। তো যাই হোক, যেহেতু একজন কেয়ারটেকার সে বাসায় ছিল, তো এই কেয়ারটেকার যেটা করতেন যে প্রত্যেকদিন রাতে সবকিছু চেক করে গেট টেট ভালো মতো লক করে ঘুমাতে যেতেন। তো একদিন ঈদের ছুটির বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে মানে যখন বাসাটা খালি ছিল তখন যেটা হলো যে ওই যে কেয়ারটেকার যেটা করতো যে প্রত্যেকদিন রাতে উনি সিগারেট খেয়ে রাত্রে ঘুমাতে যেত, এবং উনি যথারীতি সেদিনও মানে সিগারেট খাওয়ার জন্য বাসার যে মেইন গেট সেটার বাইরে গেলেন এবং বসে বসে সিগারেট খাচ্ছিলেন। তো এই সময় হঠাৎ করে মনে হয় যে কি যেন একটা কিছু তার মাথার উপরে এসে পড়লো। সে যখন ভালো মতো দেখলো, সে দেখলো যে একটা চাবি আসছে, এবং এই চাবিটা একটা দড়ি দিয়ে বাঁধা, এবং এই চাবিটাকে ফেলা হয়েছে ঠিক 4th ফ্লোর থেকে, 4th ফ্লোরের যে করিডোর সেখান থেকে। এবং এটা দেখার পরে উনি এটাকে টানার চেষ্টা করলো, এবং যখন সে এটা টানার চেষ্টা করলো তখন মনে হচ্ছিল যে এটা উপরে 4 তলা থেকে কেউ এটা ধরে রাখছে। তো এই জিনিসটা দেখার পর সে একটু ভয় পেয়ে গেল যে ব্যাপার কি আসলে, 4th ফ্লোরে যে মালিক সে তো ঢাকার বাইরে তার দেশের বাড়িতে, তো এটা আসলে বিষয়টা কি, এটা কে ফেললো চাবিটা আসলে উপর থেকে। তুমি যেটা করলো যে, এবং সেদিন আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সেদিন সারাদিনই মোটামুটি ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, মোটামুটি একটু পরপর কারেন্ট চলে যাচ্ছিল, এবং ওই সময়টাতে কারেন্ট ছিল না। তো সে যেটা করলো যে 4th ফ্লোরে যাওয়ার জন্য হাতে একটা মোমবাতি নিল, এবং আস্তে আস্তে করে সেই সিঁড়ি ঘর দিয়ে ঠিক 4 তলায় উঠে গেল। সে যখন 4 তলায় পৌঁছালো, সে দেখলো যে অনেক বড় একটা তালা গেটে লাগানো, মানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো চোরও আসেনি, কিছুই আসেনি। এবং যেহেতু গেটগুলো লক ছিল, ভিতরে যে দেখার উপায় ছিল না যে চাবিটা আসলে কে ফেলেছিল। তো সে যেটা মনে করলো হয়তো বা বিড়াল টেড়াল বা কিছু উপর থেকে মানে চাবিটা সাইডে ছিল সেটা ফেলে দিছে, হয়তো বা এরকম কিছু অ্যাক্সিডেন্ট হইতে পারে। সে এটাকে চিন্তা করে সে যেটা করলো যে সে আবার নিচের দিকে ব্যাক করলো, গ্রাউন্ড ফ্লোরের দিকে। এবং যখন সে গ্রাউন্ড ফ্লোরের দিকে ব্যাক করবে তখন তার হাতে ছিল শুধুমাত্র একটা মোমবাতি, এবং ঘুট করে অন্ধকার, যেহেতু ইলেকট্রিসিটি ছিল না। সে যখন একটা একটা করে স্টেপ দিয়ে নিচের দিকে যাচ্ছিল, তার কাছে মনে হচ্ছিল যে তার পেছন পেছন যদি কোন একটা শিকল মানে একটা সিঁড়ি দিয়ে নামানো হয় ঠিক যেরকম শব্দ হবে, ঠিক সেরকম শব্দ। সে একটা স্টেপ দেয়, আবার সেই শিকলের শব্দ, আবার আরেকটা স্টেপ দেয়, আবার শিকলের শব্দ, এরকম বারবার তার সাথে হচ্ছিল। এবং সে একটা সময় বেশ ভয় পেয়ে যায়, এবং সে যেটা করে যে বারবার পেছনের দিকে ব্যাক করে বারবার সেটাকে দেখার চেষ্টা করে যে পিছনে আসলে কিছু এরকম ছিল কিনা। সে যতবার পেছনের দিকে তাকায় দেখে যে ভিতরে মানে পিছনে কিছু নেই, কোনো শিকলও নেই, কিছু নেই। কিন্তু যখনই সে আবার স্টেপ দেয়, আবার তখনই সেরকম শিকলের শব্দ শুনতে পায়, মনে হচ্ছে সিঁড়ি থেকে কিছু একটা পড়তেছে। তো একটা পর্যায়ে সে বেশ ভয় পেয়ে যায়, এবং সে যেটা করে যে মানে ওই দৌড়ানোর চেষ্টা করে, মানে এক দৌড়ে নিচে চলে আসার চেষ্টা করে। এবং সে যখন এটা করতে যায় তখন অন্ধকারে কোনো একটা কিছুর সাথে তার পা হোঁচট খায়, এবং সে পড়ে যায়, এবং তার হাতে যে মোমবাতিটা সেটা তার হাত থেকে পড়ে নিভে যায়। এবং এরপরে যেটা হলো, সে ঘুট করে অন্ধকারে যেটা দেখলো যে একটা কালো কিছুর মতো একটা জিনিস তার পায়ের কাছে আসলো, এবং তার সম্পূর্ণ বডিটাকে চেপে ধরে এক টান দিল। এরপরে আর তার কিছু মনে নেই,
নিচের বোতামে ঘরে যারা যারা লোক ছিল তাকে খোঁজ করতে যে ভোরের দিকে তাকে বাসার যে ছাদ চিলেকোঠার উপরে তাকে পেল। এবং ও যখন সেন্স ফিরে তখন আমি বলে যে আমি এরকম একটা কিছু দেখি যে কালো একটা কিছু আমাকে মানে জড়িয়ে ধরে এবং এটাকে আমাকে টান দিয়ে এক উপরে চলে নিয়ে যায়। এরপর কি হয় তার জানা ছিল না। এবং ওনাকে যখন পাওয়া যায় ওনার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত স্থান ছিল, মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে কাউকে যদি ফেলে দেওয়া হয় ঠিক যেরকম হবে সেরকম অবস্থা। তো এই ঘটনা ঘটার পরে ওই কেয়ারটেকার ওই বাসার চাকরি ছেড়ে দিল এবং সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল এবং সে বাসার চাকরি ছেড়ে দিল এবং এই মালিককে বলে ওই বাসার চাকরি ছেড়ে দেয়। তারপর যখন আমার আঙ্কেল মানে ঢাকায় ফেরত আসেন তখন দেখেন যে বাসার দারোয়ান নেই, তারপর নতুন দারোয়ান রাখা হয় এবং উনি যেটা বলে যে মানে এই দারোয়ানের কথাটা তার একদমই বিশ্বাসযোগ্য হয়নি, মনে হয়নি। তো উনি যেটা মনে করেন যে এটা হয়তো বা কোনো একটা মানে দারোয়ানের নিজের কোনো একটা ফল ছিল এরকম কিছু একটা। তো তারপর যেটা হয় এরপর আরো বেশ কয়েকদিন আবার কেটে গেল। তারপর যেটা হলো যে ওই আমার যে আঙ্কেল এরকম রাতে একদিন তার রুমে মানে ঘুমানো ছিলেন এবং হঠাৎ করে রাত 2টার দিকে কিছু শব্দ তার কানে আসে এবং সে ওই শব্দগুলোকে দেখার জন্য বারান্দার করিডোরে যায় এবং সে দেখে যে না সবকিছু ঠিক আছে। এবং সে যখন ফেরত আসবে তখন সে তার টয়লেটের মানে যাওয়ার প্রয়োজন পড়ে, সে যখন তার টয়লেটের ভিতরে যায় সব কাজ শেষে সে যখন বেরিয়ে আসবে তখন তার মনে হয় তার টয়লেটের ভেতরে যে ছোট একটা উইন্ডো ছিল সেই উইন্ডোটাতে কেউ মানে নখ দিয়ে স্ক্র্যাচ করে যেরকম শব্দ ঠিক সেরকম শব্দ। সে সাথে সাথে সেই উইন্ডোটা ওপেন করলো এবং ভালো মতো দেখলেও যে বাইরে কিচ্ছু নেই, কেননা বাইরে কোনো কারণে ছিল না যেখানে কেউ দাঁড়িয়ে এরকম করবে। তারপর যেটা হলো সে যখন উইন্ডোটা লাগিয়ে দিতে যাবে ঠিক তখন একটা অদ্ভুত ঘটনা তার সাথে ঘটলো। একটা মোটা লোমশ কালো হাত তার হাতটাকে চেপে ধরলো এবং সাথে সাথে সে অনেক চড়াচড়া করলো সেই হাতটাকে ছাড়ানোর জন্য। একটা সময় সে হাতটাকে ছাড়িয়ে সে তার রুমের দিকে চলে গেল এবং তার রুমে থেকে আর বের হলো না সেদিন রাতে। এরপর দিন সকালবেলা উনি তার ওনার ওয়াইফকে চেষ্টা ঘটনাটা শেয়ার করবেন মানে ওনার ফুল ফ্যামিলিকে ওনার দেশের বাড়িতে আবার ট্রান্সফার করবেন এবং উনি যেটা করেন যে এই বাসাটাকে মিলাপ করান, প্লেরিফাই করার চেষ্টা করেন এবং একটা সময় এই ফ্ল্যাটটাকে অন্য একজনের কাছে খুব অল্প দামে সেল করে দেন। তো মোটামুটি এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি আশা করছি যে আপনার ফারহানের এই ঘটনাটা আপনাদের সবার ভালো লেগেছে। বেশ কিছু SMS রয়েছে এবং এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করছেন একজন নতুন অতিথি। আমি শুরুতে জানতে চাইবো আপনার নাম এবং জেনে নিই যে আপনি কোথা থেকে এসেছেন। হাই লিসেনার্স, আমি নিলয়, আমি এসেছি মিরপুর থেকে। মিরপুর থেকে। আছে আপনার ঘটনা চলে যায় আমরা সরাসরি। আসলে ভাই এটা আমার কোনো ঘটনা না, আমার নিজের করা একটা এক্সপিরিয়েন্সই বলতে গেলে। জানি না আমি এক্সপিরিয়েন্সটা কতটা ভৌতিক বা প্যারানর্মাল কিছু, বাট আমার কাছে যেটা লাগছে এই ঘটনাটা আর কি নর্মাল কিছু না। যদি নর্মাল কোনো কিছু হতো তাহলে আমি এটা ইজিলি একটা ব্যাখ্যা পেতাম, বাট এখন পর্যন্ত আমি ঘটনাটার কোনো ব্যাখ্যা পাইনি। সো আমার এক্সপিরিয়েন্সটা ছিল যে এই টাইপের। ইউজুয়ালি আমি বিকালে বাইরে নাস্তা করতে যাই, এটা সবসময়ই করি আমি। তো ঘটনাটা এই 29শে নভেম্বর। আমি বিকালে বাসায় পিসিতে কাজ করছিলাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে আম্মু আমার রুমে আসলো, আমাকে যথারীতি নাস্তা করার জন্য টাকা দিল এবং বললো যে বাইরে যা তুই যে নাস্তা করে। আমি আম্মুকে রিপ্লাই দিলাম যে তুমি যাও, আমি একটু পরে কম্পিউটারের কাজটা শেষ করে যাচ্ছি। সো আমি ইউজুয়ালি কম্পিউটারে কাজ করছি। এর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিল। আজানের ঠিক 2 কি 3 মিনিট পরে আমার রুমে আগরবাতি বা এই টাইপের কোনো একটা স্মেল ঢুকতে থাকলো। আমি ব্যাপারটা ফার্স্ট টাইম নর্মালি নিলাম, হতেই পারে। এরপরে 5 মিনিট পরেই রুমে আগরবাতির স্মেলটা আরো বেড়ে গেল। এমন একটা অবস্থা হলো যে রুমে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। সো এই টাইমে ইলেকট্রিসিটিটা চলে গেল। আমি পিসিটা শাট ডাউন দিয়ে অন্য রুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। বাট আমি যখন অন্য রুমে যাই দেখতে পেলাম আগরবাতিটা ওই রুমে একটু কোনো স্মেল নেই, বাট আমি যে রুমে ছিলাম ওই রুমে পুরো একটা ভরা আগরবাতি বা এই টাইপের স্মেল ছিল। সো আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম, যেহেতু ইলেকট্রিসিটি নাই ওয়াশরুমটা পুরো অন্ধকারই ছিল। আমি ওয়াশরুমে ঢোকার পর আমার জাস্ট ফিল হতে থাকলো যে একটু ভয় ভয় লাগছে, বাট এইটা ফিল হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি বাসায় অনেকদিন যাবত আছি আর কারেন্ট না ইলেকট্রিসিটি না থাকার পর আমি এটা অনেকবার ইউজ করছি। সো এরকম ফিলিংস হওয়ার কোনো কাজ নেই। আমি ব্যাপারটা নর্মালি নিলাম, ফ্রেশ ট্রেশ হলাম, বাইরে যাবার জন্য একটা প্রিপারেশন নিলাম। যেই টাইমে আমি আমার বাসায় গেটটা ক্লোজ করে বেরোচ্ছি সেইতে অন্ধকার ছিল, ইলেকট্রিসিটি ছিল না। আর যাদের বাসায় মেনলি আইপিএস ছিল তাদের জানলা দিয়ে হালকা হালকা লাইটটা সিঁড়িতে পড়ছিল। সো আমি কিভাবে জানি ফোনের লাইটটা অন করলাম, এটা আমি কখনো করি না বিকজ আমি বাসায় অনেকদিন যাবত আছি। সো আমি লাইটটা ওপেন করে নামা শুরু করলাম, প্রত্যেকটা স্টেপ দেখে দেখে নামলাম। একবার যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাই তখন আমি রাস্তায় নামলাম। রাস্তাটা মূলত অন্ধকার ছিল, ইলেকট্রিসিটি ছিল না। এরপর 2-3 মিনিট হাঁটার পর আমি জাস্ট হোটেলে রিচ করলাম। খাওয়া দাওয়া করে বিল টিল দিয়ে আমি বাসায় ব্যাক করবো।
যদি এখন আমি বাসায় ব্যাক করতে যাই, আমার দুইটা রাস্তা আছে, লেফট সাইড দিয়ে একটা, রাইট সাইড দিয়ে একটা। সো আমি ভাবলাম যে লেফট সাইড দিয়ে ব্যাক করি। আমি লেফট সাইডে টার্ন নিয়ে 2 কি 3 হাঁট হাঁটছি। হাঁটার পর আমার মনে হলো আমাকে পিছের থেকে একজন ডাক দিল, বললো যে আয় দাঁড়া। সেটা কিন্তু আমার নাম উচ্চারণ করেনি, শুধু এটাই বললো। আমি জাস্ট ব্যাক করলাম দেখার জন্য কে ডাক দিছে। সো আমি ব্যাক করে দেখলাম যে আমার এলাকার এক পরিচিত ভাই আমাকে ডাকছে। সো আমি তার দিকে মুভ করবো, বাট আমি যখন সামনের দিকে তাকালাম, দেখলাম যে একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার বডি স্ট্রাকচারটা ছিল এই টাইপের, যে একটু মোটা টাইপের, ফর্সা, বয়স মেবি 35 এই টাইপের হবে এজটা। আর লোকটার যা বডি স্ট্রাকচারটা ছিল তার সাথে আমার একটা কাজিনের হাজবেন্ডের চেহারা অনেক মিল ছিল। সো আমি ফার্স্ট টাইম ভাবছিলাম সে হয়তো। আর লোকটার সাথে যখন আমার ফার্স্ট টাইম আই কন্টাক্ট হয়, সে আমাকে এই টাইপের একটা কোশ্চেন করছিল যে কেমন আসোস। বাট আমার যে কাজিনের হাজবেন্ড, সে আমাকে সবসময় তুমি করেই বলে। সো আমার ব্যাপারটা ফার্স্ট টাইম একটু ইয়াই লাগলো, কি জন্য সে তুই করে বললাম। ভাবলাম সে হয়তো আসছে ভুলে বলছে। সো আমি বললাম যে ভালো আছি। তার সাথে মেনলি পরিচিতের সাথে যেভাবে দেখা হলে আমরা হাত মিলাই, তার সাথে আমি সেভাবে হাত মিলালাম। বাট যখন তার হাতের সাথে আমার হাতটা লাগে, আমার জাস্ট ফিল হতে লাগলো যে অস্বস্তি টাইপের কিছু একটা ফিল হতে থাকলো। লোকটা এবার আমাকে, আমি হোটেলের জেনারেটরের আলোতে দেখতে, তার ফেসটা যখন দেখতে পেলাম, তখন আমি দেখলাম যে সে আমার কাজিনের হাজবেন্ড না, এমনকি আমি আজ পর্যন্ত তাকে কখনো দেখিও নাই। এবার আমি তাকে একটু জিজ্ঞেস করেই ফেললাম আপনি কে। সে রিপ্লাই দিল যে আমি তো তোমাকে চিনি, তোমার নাম নিলয় না? আমি বললাম জি আমার নাম নিলয়। সে যথারীতি আমার ক্লাস, আমি কোন ক্লাসে পড়ি, এবং আমাকে এবার আস্ক করলো যে তুমি কোন স্কুলে পড়ো। আমি ভাবতেছি বলবো নাকি অ্যান্সারটা দিব, নাকি অপরিচিত একজন। তো যেই টাইমে আমি অ্যান্সারটা দিতে যাবো তাকে, সে জাস্ট বললো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, তুমি না এই স্কুলে পড়ো। সে যথারীতি সঠিক অ্যান্সারটা দিয়ে দিল। ব্যাপারটা আমার কাছে একটু অবাকই লাগলো, কারণ ফার্স্ট টাইম তার সাথে দেখা, আগে কখনো দেখা হয়নি, সে আবার এত ইনফরমেশন দিতেছে। সো আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কে, তোর পরিচয়টা একটু বলেন। সে শুধু জাস্ট একটু বললো যে আমি তো তোমাকে চিনি, তোমাকে প্রায় দেখি, তুমি এলাকায় থাকো। জি, বাট আপনি কি, আপনার পরিচয়টা একটু ক্লিয়ারলি দেন। সে বলতেছে যে আমি এলাকায় থাকি। এরপর আরো আমি এলাকায় থাকি। আমার জাস্ট মনে তো থাকলো যে লোকটা মলম পার্টি বা ছিনতাইকারী টাইপের কিছু একটা, কারণ এটা যেহেতু ঈদের সিজন। তো আমার লোকটার সাথে কথা বলতে মোটেও ভালো লাগতেছিল না। আর তখন আমার ভিতরে একটা অস্বস্তি ফিলিং হচ্ছিল, কারণ লোকটার সাথে তখন আমার হাতটা ধরা। সো আমি ভাবলাম যে আমার 3-4 হাত দূরে যে ভাইয়াটা দাঁড়ায় আছে, তাকে যে আস্ক করি যে ভাইয়া তুমি ওকে চিনো কিনা, তোমার পরিচিত কিনা। সে এত সব আস্ক করতেছে আমাকে। তো আমি জাস্ট ওই ভাইয়াটার দিকে মুভ করতেছি। তার থেকে আমার দূরত্ব ছিল 3 কি 4 হাত। তো এই আমি যখন মুভ করে ওর কাছে যখন রিচ করলাম যে ওকে আস্ক করবো যে তুমি চিনো নাকি, জাস্ট এই ওয়ার্ডটা আমি ওকে বলবো। যখন আমি প্লেসটার দিকে তাকালাম, দেখলাম যে লোকটা প্লেসে আর নাই। আর বাম সাইডে ছিল, আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার বাম সাইডে ছিল একটা মেইন রোড, যেদিক দিয়ে আমি মাত্রই আসছি। সেটা দূরত্ব ছিল মূলত 7 থেকে 8 হাত। আর ডান সাইডে গেছে বড় একটা গলি, সেটা প্রায় স্ট্রেট একটা গলি। সে যদি ডান সাইড দিয়ে ব্যাক করে, গলিটা অনেক বড় যেহেতু, তাকে আমি দেখতে পাবো, ইজিলি দেখতে পাবো, যদি ডান সাইড দিয়ে ব্যাক করে। আর বাম সাইডে যে মেইন রোড, সেটার দূরত্ব তো বললাম 7 থেকে 8 হাত। ওই সাইড দিয়ে যদি ব্যাক করে তাহলে সে মাঝপথেই থাকবে। আর তার বডি স্ট্রাকচারটা যেহেতু একটু মোটা, তো তার পাস করতে জায়গাটা একটু বেশি টাইম লাগবে। আমরা বুঝলাম। হ্যাঁ, তারপর আমি ফার্স্ট টাইম মেইন রোডের দিকে গেলাম লোকটাকে দেখার জন্য আছে কিনা, বাট মেইন রোডে যে আমি লোকটাকে আর দেখতে পেলাম না। এবার আমি ভাবলাম হয়তো ডান সাইডে গেছে, একটু চেক করে আসি লোকটা কোথায় গেল। এবার ডান সাইডে যখন পেলাম না, তখন আমার একটু ব্যাপারটা স্ট্রেঞ্জই লাগলো, কারণ একটা মানুষ 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে এই জায়গাটা পাস করা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, আমরা বুঝলাম, কিন্তু আপনার কি মনে হয় তাহলে? আমার মেনলি মনে হচ্ছে যে আমার আম্মুর সাথে এই টাইপের একটা ঘটনা ঘটেছিল। তো আমার মনে হচ্ছে এটা কোনো আমাদের নর্মাল টাইপের কিছু না, এটা জিন টিন বা এই টাইপের কিছু একটা হবে। তিনি ওখানে উপস্থিত হয়েছিলেন কেন আপনার মনে হয়? আমার মনে হচ্ছে সে আমাকে কোনো মেসেজ দিতে আসছিল, বাট সে যখন লাস্ট টাইম কিছু কথা বলতেছিল আমি তারটা শুনিনি, বাট ইগনোর করে আমি অন্য সাইডে চলে গেছি, কারণ তার সাথে কথা বলতে আমার মোটেও ভালো লাগতেছিল না, সেজন্য। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আবারও আপনাদের কাছে ফিরে আসবো। আমরা চলে যাচ্ছি আরো একটা ঘটনায়, এবং আমাদের পরবর্তী অতিথি এখানে আছেন। আপনার নামটা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, এবং আপনি কোথা থেকে এসেছেন? আপনার নামটা আরো একবার বলতে হবে। জি, আমি শাহরিয়ার সেতু, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তা আমার ঘটনাটা মেইনলি একটা পাথর বা নীলা পাথর সম্পর্কে। সেটা হচ্ছে যে আমি, আমার মনে হয় দেখে পড়লে আপনারা মিস করবেন, আপনি যেটা লিখে নিয়ে আসছেন না দেখে পড়াটা বেটার। ওকে জি, আমি তখন হচ্ছে আমার বয়স 3 থেকে 4 বছর। তা আমি তখন হচ্ছে হাতির পুলে আর কি, আমার বাবা হচ্ছে হাতির পুলে আমার ফুপুর বাসায় গেল একদিন। তা যাওয়ার পরে সে হচ্ছে আপনার ওই আমার ফুপুর গয়নার বাক্স ঘাটাঘাটি করতে করতে হঠাৎ একটা
পাথরের আংটি পেলেন। আপনি আমাকে শুধু একটা কথা শুরুতে বলবেন, আপনি আমাকে যখন ইমেল করেছিলেন সেই ইমেলে এই যে ঘটনাটা লিখেছেন আপনি, জি, জি। সেই ঘটনাটার শিরোনাম কি ছিল, আপনি কি লিখেছিলেন শুরুতে? নীলা পাথরের কাহিনী। নীলা পাথরের কাহিনী, সুতরাং এটা পাথরের কাহিনী। জি জি। খুবই ডিফারেন্ট একটা ঘটনা। আমরা মোটামুটি পাথরের কাহিনী শোনাচ্ছি বলে আমার মনে পড়ে না, বাট এখন শুনছি আমরা নীলা পাথরের কাহিনী। আসলে আমরা শুনবো। পাথর নিয়ে তো সেভাবে কোনো পাথর তো নরমালি আংটি আমরা শৌখিনতার কারণে হচ্ছে পড়ি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা সেটা হচ্ছে একটু অন্যরকম, সেটা পাথরের অন্যরকম বা কারণে ডিফারেন্ট, ঘটেছে। ঠিক আছে, একটা প্যারানর্মাল ঘটনা যেটা হচ্ছে অনেক ঘটনার থেকে একটু ডিফারেন্ট টাইপের। তা তখন আমার বাবা যখন ওই আমার ফুপুর বাসায় গেল, তখন হচ্ছে তিনি ওই গয়নার বাক্স ঘাটাঘাটি করে একটা পাথর পেলেন। তা তিনি জিনিসটা খুব পছন্দ করলেন। পছন্দ করার পরে তিনি বললেন যে আমি এটা নিয়ে যাই, এটা আমি পরবো। এটা পরে তা বললো যে ঠিক আছে তুই নিয়ে যা, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে উনি এটা অনেকটা পছন্দ করতেন, আর উনার হইতেছে গিয়ে প্রায় এটা পরে হইতেছে গিয়ে উনি বাইরে বেরোতেন। তা যখন তিনি এটা পরে বাইরে বেরোতেন, তার ঠিক দেখা যাচ্ছে যে আপনার মাগরিবের নামাজের পরে দেখা যাচ্ছে যে আমার মাথায় প্রচন্ড ব্যথা হতো, এবং দেখা যাচ্ছে যে এটা একদম ঠিক টাইম, একদম আপনার এশার সময় এটা আপনার শেষ হয়ে যেত। তা সবাই মনে করলো যে এটা হচ্ছে যে আপনার কোনো, আমার বাবা মা খুব টেনশনে পড়ে গেল, মনে করলো যে এটা হয়তো টিউমারের কারণে হতে পারে, ঠিক আছে। তার সেই কারণে তারা অনেক ডাক্তার দেখালো আমাকে। তার ডাক্তাররাও এক্স রে করলো, তারপর আপনি স্ক্যানিং করলো, সেগুলি করে দেখলো যে তারা বললো যে না, তেমন তো কোনো সমস্যা নাই, এটা হয়তো কোনো সাইড ইফেক্ট ব্রেনের। তারা ব্যথানাশক বিভিন্ন ওষুধ টষুধ দিল, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না কোনো কিছুতে। তা আমার বাবা মা খুব চিন্তায় পড়ে গেল, আসলে কি ঘটলো, হঠাৎ করে এরকম কেন হলো, এরকম মাথা ব্যথা কেন হঠাৎ করে হলো। তা একদিন হঠাৎ বলতে বলতে আমাদের বাসায় তখন উত্তরে ছিল, তা তখন হচ্ছে আপনার কিছু দূর পরে তার এক ফ্রেন্ডের বাসা ছিল। তা সেখানে গিয়ে হচ্ছে সে আমার এই ঘটনা অনেক কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে তার একটা ঘটনা বললো যে আংটিটা উনি দেখলো। উনি দেখে বলতেছে যে আচ্ছা এই আংটিটা কিসের। তা আমার বাবা বললো যে হ্যাঁ, এটা তো নীলা পাথরের একটা আংটি। তা উনি আবার একটু আংটি সম্পর্কে ধারণা ছিল না। তা উনি বললেন যে আংটিটা নীলা পাথরের, তা এই আংটিটা কি আপনি আপনার রাশির সাথে মিলিয়ে পড়েছেন? তা বাবা বলল যে না, এরকম তো কোনো মিলে টিলে তো আমি পড়ি নাই, আমার ভালো লাগে আমি পড়ি। তা তখন বললো যে না, এটা তো আপনার যে এটা পড়তেছেন আপনার তো এরকম ক্ষতি হয়ে যাবে। আমার তো এরকম অনেক লোক ছিল, আমি দেখেছি যে অনেকে এই আংটি ব্যবহার করার কারণে তারা ধনী হয়ে গেছে, আবার অনেকে দেখেছি যে আমি আংটি ব্যবহার করার কারণে তারা হইতেছে গিয়া একদম শেষ হয়ে গেছে। এরকম যেমন তিনি একটা এক্সাম্পল দিন যে তার পরিচিত একজন লোক ছিল, যে তার হচ্ছে 7টা ট্রাক ছিল এবং তার একটা ছেলে ছিল। তা দেখা যাচ্ছে যে সেই আংটি ব্যবহার করার কারণে একসময় দেখা গেল যে তার ছেলে হইতেছে কি মারা গেল এবং তার 7টা ট্রাকও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল। তা বললো যে আপনার কি এরকম? তখন আমার বাবা বললো যে হ্যাঁ, আমার তো এরকম ছেলের তো প্রায় মাথা ব্যথা করে, সন্ধ্যার পরে মাথা ব্যথা করে, এবং ওই আপনার সন্ধ্যার শেষে অর্থাৎ এশার নামাজের আগে মাথা ব্যথা বন্ধ হয়ে যায়। তা বললো যে হ্যাঁ, এটা তো ওই আংটিরই প্রভাব, হ্যাঁ আপনি তাড়াতাড়ি এই আংটিটা ফেলে দেন। তারপরে বাবা বাসায় এসে বাবা ব্যাপারটা আমার মার সাথে শেয়ার করলো। তা মা শুনে তো প্রচন্ড বিব্রত বোধ করলো না, এবং তিনি বললেন যে না, এটা তাহলে এই ঘটনা আংটির কারণে হচ্ছে, যেহেতু ডাক্তাররা এইভাবে কোনো কিছু ধরতে পারছে না, তাহলে এই আংটির কারণে হচ্ছে। আর মাও ব্যাপারটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। তবে আমার বাবা মানে প্যারানর্মাল ঘটনায় অনেক আগে থেকেই মানে খুবই কম বিশ্বাস ছিল তার, যে সেগুলি কখনো এইভাবে বিশ্বাস করতো না। তা এক পর্যায়ে আমার বাবা মার যখন আর মানে মা বুঝাতে চেষ্টা করলো, তা আমার বাবা যখন বুঝতে পারলো না, তখন হচ্ছে গিয়ে তিনি আপনার আমার দাদা বাসায় চলে গেল। দাদা বাড়িতে যাওয়ার পরে দাদা আবার অনেক কামের লোক ছিলেন, তিনি নিজেও একটা পাথর ইউজ করতেন। তা তার একটি পাথর সম্পর্কে ধারণা ছিল। তা তার লাইফে একটা ঘটনা আছে। তা সে বললো যে আমার এরকম একটা ঘটনা আছে, যে আমি একবার হাক্কানি মসজিদে আমি মাঝে মধ্যে ইমামতি করতাম। তা আমি সেই ক্ষেত্রে হইতেছে কি আপনার ওই ইমামতি করতে গিয়ে এক পর্যায়ে একবার চোর আমার একটা আংটি নিয়ে যায়। তা নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে সে যখন হইতেছে গিয়ে ওই আংটিটা নিয়ে যখন চলে যায়, তখন হইতেছে গিয়া আপনার ওই আংটিটা নিয়ে যখন চলে যায়, তখন হচ্ছে সে ওই আংটিটার ব্যবহার করতে পারে না। সে হইতেছে গিয়ে যেখানে যায় সেখানে হইতেছে গিয়ে বিভিন্ন বিপদে বা সমস্যায় পড়ে। তারপরে আমার দাদাকে আবার ওই আংটিটা হইতেছে গিয়ে ফেরত এনে দেয়। তারপরে যখন ফেরত এনে দেয়, তখন আমার দাদা খুব জোর দিয়ে বললো যে হইতেছে গিয়ে না, তোমাদের এই আংটির কারণেই আসলে আমার এই সমস্যাটা হচ্ছে। তা তখন হচ্ছে গিয়ে সে আমার বাবাকে ডাকে, দেখার পরে বলতেছে যে তুমি এই যে এইভাবে এই আংটিটা যে ইউজ করতেছো, তার কারণে তো তোমার হচ্ছে গিয়ে ছেলের এরকম প্রবলেম হচ্ছে। তা তুমি যদি এটা না ফেলাও ইমিডিয়েটলি, তাহলে কিন্তু তোমার ছেলের বা তোমার